ঠিক আছে, তো আমরা লাস্ট ক্লাসে থার্মোডাইনামিক্স ইন্ট্রোডাকশন, ডিফারেন্ট পয়েন্ট থার্মোডাইনামিক্সের ডিফারেন্ট ইনিশিয়াল পয়েন্টগুলো নিয়ে ডিসকাস করছি। থার্মোডাইনামিক সিস্টেম, থার্মোডাইনামিক্স সিস্টেমের ক্লাসিফিকেশন, থার্মোডাইনামিক্স সিস্টেমের প্রপার্টিগুলো নিয়ে, কী কী ধরনের প্রপার্টি আছে, এক্সটেন্সিভ প্রপার্টি, ইন্টেন্সিভ প্রপার্টি, তারপরে সিস্টেমের স্টেট, হ্যাঁ স্টেট কীভাবে রিপ্রেজেন্ট করা যায়, তারপরে থার্মোডাইনামিক প্রসেস, হোয়াট ইজ থার্মোডাইনামিক সাইক্লিক প্রসেস, তারপরে আমরা একটা ইম্পর্টেন্ট characteristics of thermodynamic process, reversibility or irreversibility of a thermodynamic process, এগুলো নিয়ে ডিসকাস করছি। থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম আমরা ডিফাইন করছি। তারপরে আমরা হিট অ্যান্ড ওয়ার্ক এক্সচেঞ্জ আর ওয়ার্ক ট্রান্সফার আর ইন্টারনাল এনার্জি কোনটা পাথ ফাংশন আর কোনটা স্টেট ফাংশন সেটাও আমরা দেখছি। আজকে আমরা ডিফারেন্ট লজ অফ থার্মোডাইনামিক্স সেগুলো নিয়ে ডিসকাস করব, ঠিক আছে? তো তিনটা ল আছে তোমরা জানো, জিরোথ ল, ফার্স্ট ল, সেকেন্ড ল। তো হোয়াট ইজ জিরোথ ল? জিরোথ ল হচ্ছে যে যখন দুইটা সিস্টেম, থার্মোডাইনামিক সিস্টেম, তারা থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকে, হ্যাঁ একজন আরেকজনের সাথে না, থার্ড আরেকটা সিস্টেমের সাথে থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকে, তখন তারা দুজনই আসলে ইনডাইরেক্টলি নিজেদের মধ্যে থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকে। হোয়াট ইজ থার্মাল ইকুইলিব্রিয়াম? স্যার সিস্টেমের হিট ট্রান্সফার টেম্পারেচার ডিফারেন্স নাই, সেম টেম্পারেচার, মানে সেম টেম্পারেচার থাকবে, টেম্পারেচার ডিফারেন্স থাকবে না। হ্যাঁ এক্স্যাক্টলি, থার্মাল ইকুইলিব্রিয়ামে টেম্পারেচার ডিফারেন্স জিরো। তো যখন দুইটা সিস্টেম একটা আরেকটার সাথে থার্মাল ইকুইলিব্রিয়ামে, মানে দুইটা সিস্টেম আরেকটা থার্ড কোনো সিস্টেমের সাথে থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকে, তখন ওই সিস্টেমটা ইনডাইরেক্টলি আসলে ওই সিস্টেম দুইটা তারা নিজেদের মধ্যে থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকে। তো এটা জানো তোমরা, তো এটা হচ্ছে জিরোথ ল। এটা নিয়ে আর ডিসকাস করার কিছু নেই। আমরা এখন ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স সেটা নিয়ে ডিসকাস করব। ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। তো হোয়াট ইজ ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স? এটাকে বিভিন্নভাবে এক্সপ্লেইন করা যায়। এর মধ্যে একটা এক্সপ্লেনেশন হচ্ছে এইটা, সেটা হচ্ছে যে হিট এন্ড মেকানিক্যাল ওয়ার্ক আর মিউচুয়ালি কনভার্টিবল। আর মিউচুয়ালি কনভার্টিবল এটা কখন? সাইক্লিক প্রসেসের ক্ষেত্রে আর কি সেটা বলা হয়, যে cyclic integral of heat transfer is equal to the cyclic integral of work transfer. So why it is cyclic integral? কারণ সাইক্লিক প্রসেসের ক্ষেত্রে এটা যে হিট আর মেকানিক্যাল ওয়ার্ক মিউচুয়ালি কনভার্টিবল। দ্যাট মিনস ওয়ার্ককে তুমি মেকানিক্যাল, মানে ওয়ার্ককে তুমি হিটে কনভার্ট করতে পারবা, আবার হিটকে ওয়ার্কে কনভার্ট করতে পারবা। এটা একটা পার্সপেক্টিভ ফার্স্ট অফ থার্মোডাইনামিক্স। আরেকটা পার্সপেক্টিভ হচ্ছে যে এনার্জি কনজারভেশন থিওরি, যে এনার্জি cannot be created or destroyed, but it can be changed or transferred from one form to another. জানো তোমরা এটা? তো সেটাই থার্মোডাইনামিক্সের সেন্সে ফার্স্ট ল হিসেবে বলা হয়। তো দুইটাই একই আসলে, যে হিটকে একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে তুমি ট্রান্সফার করতে পারবা, মানে এনার্জিকে একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে ট্রান্সফার করতে পারবা। এখানে একই কথাই বলা হয়েছে যে সেটা হিট থেকে ওয়ার্কে। থার্মোডাইনামিক্সের পার্সপেক্টিভ থেকে সেই দুইটা ফর্ম হচ্ছে, একটা হিট আর একটা হচ্ছে ওয়ার্ক, মেকানিক্যাল ওয়ার্ক। সো মেকানিক্যাল এনার্জি আর একটা হচ্ছে হিট এনার্জি, এই একটা থেকে আরেকটাতে কনভার্ট করতে পারবো। থার্মোডাইনামিক্সের পার্সপেক্টিভ থেকে এই দুইটা ফর্ম নিয়ে ডিসকাস করা হয়েছে। সেখান থেকে এক নাম্বার ওই উপরের স্টেটমেন্ট, নিচের স্টেটমেন্ট যেটা সেটাও একই, বাট সেখানে ওই ফর্মটা বলা নাই, যে একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে ট্রান্সফার করে দেবে সেটা বলা নাই। বাট এখানে ম্যাথমেটিক্যালি আমরা সেটা অ্যাকসেপ্ট করে নিতে পারি যে আসলে ফর্ম দুইটা আসলে আর কিছুই না, হিট আর মেকানিক্যাল ওয়ার্ক বা মেকানিক্যাল এনার্জি। ঠিক আছে, হিট এনার্জি, মেকানিক্যাল এনার্জি। স্যার হ্যাঁ বলো স্যার, এখানে হচ্ছে মানে ডেল কিউ মাইনাস ডেল ডাব্লিউ ইকুয়াল টু ডিই কেন লেখা হয়েছে? এখানে ডেল না ইউজ করে ডি ইউজ করার কারণটা? আচ্ছা আমি এগুলো বলবো, সব বলবো, একটু সময়, আমি তো ইকুয়েশন গুলোতে আসিনি, একটু ওয়েট করো, আমি বলবো সব। আচ্ছা এর আগে উপরেরটা এক্সপ্লেইন করে নিই, ওইটাকে উপরের এই ইকুয়েশনটা মানে সাইক্লিক কেন আসলো সেটা।
মিউচুয়ালি কনভার্টেবল বলছে তো এই জন্য সাইক্লিক প্রসেসার্স। আচ্ছা আমরা একটু হোয়াইট বোর্ডে যাই, হোয়াইট বোর্ডে গেলে আমাদের জন্য সুবিধা হবে। সো ধরে নাও আমরা একটা সাইক্লিক প্রসেসের কথা চিন্তা করি, হ্যাঁ, যে তোমরা তো বিভিন্ন ধরনের মানে একেবারে তো নতুন না থার্মোডাইনামিক্সে, তাই না? তোমরা তো কলেজ লেভেলে ফিজিক্সে থার্মোডাইনামিক্স নিয়ে কিছু বেসিক জিনিসপত্র স্টাডি করছো। যেমন কোনো একটা থার্মোডাইনামিক সাইকেলের কথা বলো যেটা তোমরা খুবই পরিচিত, তাহলে সেটাকে এক্সাম্পল হিসেবে নিয়ে আমি মানে আমরা ওই সাইক্লিক ইন্টিগ্রালটা কেন আসছে ওই ইকুয়েশনটাতে সেটা এক্সপ্লেইন করার চেষ্টা করি। একটা বলো থার্মোডাইনামিক সাইকেল যেটা তোমরা খুবই পরিচিত। স্যার ইঞ্জিনের পিস্টন। ইঞ্জিনের পিস্টন তো এটা একটা কম্পোনেন্ট। কার্নোট সাইকেল স্যার, কার্নোট তো কার্নোট সাইকেল, কার্নোট সাইকেল, কার্নোট সাইকেল খুবই পরিচিত তোমাদের, তো কার্নোট সাইকেল দিয়ে এক্সপ্লেইন করা যায়। তো কার্নোট সাইকেলের পিভি ডায়াগ্রাম তোমাদের মনে আছে? কার্নোট সাইকেলের পিভি ডায়াগ্রাম, কার্নোট সাইকেলের একটা মনে আছে। একটা হচ্ছে গিয়ে কি ওই যে মানে তোমাদের যদি এরকম এভাবেই তো মনে হয় তোমরা স্টাডি করছো, রম্বাসের মতো একটু স্যার, কার্ভ। জি স্যার, মানে রম্বস বা সামান্তরিকের মতো একটু। সেটা বড় কথা না, সেটা হচ্ছে মানে সেটা পরে স্ট্রাকচার যে ফর্মেই আসুক সেটা ব্যাপার না। এর মানে আমরা চাই যেন মানে প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট অ্যানালাইসিস করতে, মানে প্রসেসটা প্রত্যেকটা প্রসেস আলাদা আলাদা ভাবে যদি পয়েন্ট টু পয়েন্ট অ্যানালাইসিস করি তাহলে আমাদের এক্সপ্লেনেশন ইজি হবে। হ্যাঁ, যেমন এই যে সিলিন্ডার, তাই না? সিলিন্ডার গ্যাস আছে, সিলিন্ডার এভাবেই তো তোমরা পড়ছো, তাই না? কার্নোট সাইকেলকে মানে এক্সপ্লেইন করার জন্য এই সিনারিওটাই তো তোমরা দেখছিলে, যে একটা সিলিন্ডারের মধ্যে গ্যাস থাকে, সেটাকে প্রথমে একটা হিট মানে সোর্সে বসাও, হিট সোর্স, তারপরে ইনসুলেটর, তারপরে হিট সিঙ্ক, তাই না? জি স্যার। তো প্রথমে এখানে যখন হিট সোর্সে রাখো তখন প্রসেসটা কি ধরনের প্রসেস ছিল? থার্মোডাইনামিক প্রসেস। যদিও এগুলা নিয়ে আমরা পরে ডিসকাস করবো, কিন্তু আমি ওইটা যেহেতু আমি ধরে নিচ্ছি যে তোমরা এই ধরনের জিনিসপত্র অনেক পড়াশোনা করছো, সেহেতু আবার মানে মানে ওই এক্সাম্পল গুলা তোমাদেরকে রিকেপ করানোর মাধ্যমে যদি তোমাদেরকে এক্সপ্লেইন করি ওই মানে ওই ফার্স্ট স্টেটমেন্টটা, তাহলে তোমাদের জন্য ইজি হবে। এই জন্য আমি আর কি এটাতে আসলাম। যদিও আমরা মানে মানে পরে থার্মোডাইনামিক প্রসেস গুলো দেখবো, ডিফারেন্ট টাইপস অফ থার্মোডাইনামিক প্রসেস, কিন্তু তোমাদের যেহেতু ইনিশিয়াল কিছু নলেজ আছে, ওই উই ক্যান নট ইউজ দিস, আমরা যদি ইউজ করি তাহলে সুবিধা হবে। হ্যাঁ, তাহলে দেখো এখানে নইলে এই জিনিসটা তোমাদের কাছে ভাষা ভাষা থাকবে, যেহেতু এই এক্সাম্পল তোমাদের পরিচিত এই জন্য আমরা এটা ইউজ করতে পারি। তো এখানে সিলিন্ডারের মধ্যে গ্যাস, এটাকে যখন প্রথমে তুমি হিট সোর্সের মধ্যে দিবা, এখানে টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে, তাই না? আর টেম্পারেচার এই হিট সোর্সের টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে, তো আইসোথার্মাল হিট এডিশন হয়। তারপরে এখানে আইসোথার্মাল হিট এডিশন হয়, আইসোথার্মাল এক্সপেনশন হয়, তাই না? আইসোথার্মাল এক্সপেনশন, তারপরে এডিয়াবেটিক এক্সপেনশন, তারপরে হচ্ছে এখানে আসে, এখানে হচ্ছে এডিয়াবেটিক এক্সপেনশন, তাই না? বাইরে থেকে কোনো হিট আসেও না, বাইরে কোনো হিট রিজেক্টও করে না ইনসুলেটরের মধ্যে। এটা হচ্ছে T1 টেম্পারেচার ছিল, এটা ছিল T2 টেম্পারেচার, তাই না? এরকম তো মনে পড়ে কিনা আমি এত ডিটেইলসে যাব না, আমি শুধু জাস্ট পিভি ডায়াগ্রামটা আঁকতে চাচ্ছি কার্নোট সাইকেলে। তারপরে আমরা ওই পিভি ডায়াগ্রাম দিয়ে এক্সপ্লেইন করে ফেলবো, ঠিক আছে, ওই আমাদের স্টেটমেন্টটা। তো এখানে হচ্ছে আইসোথার্মাল এক্সপেনশন, এখানে হচ্ছে এডিয়াবেটিক এক্সপেনশন, তারপরে আবার এখানে আসলো, এখানে হচ্ছে গিয়ে আইসোথার্মাল কম্প্রেশন, তারপরে আবার এখানে আসে এডিয়াবেটিক কম্প্রেশন। সো প্রথমে আইসোথার্মাল এক্সপেনশনে কি হয়? ভলিউম বাড়ে, প্রেসার ধরো এই পয়েন্টে ছিল, মানে যখন এখানে নিয়ে আসলো এখানে ছিল ভলিউম ইনক্রিজ করে, প্রেসার ডিক্রিজ করে। সো এইটা ছিল তোমার আইসোথার্মাল এক্সপেনশনের লাইন, তাই না? তারপরে এডিয়াবেটিক এক্সপেনশনে ভলিউম বাড়বে আর প্রেসার কমবে, বাট এই স্লোপটা বেশি হবে, তাই না? স্লোপটা বেশি হবে, তোমাদের মনে পড়ে কিনা জানি না, এই যে স্লোপটা একটু বেশি হচ্ছে। তো এই যে এই লাইনের স্লোপ, যেটা এই লাইনের স্লোপ তার থেকে গামা গুণ, হ্যাঁ, গামা টাইমস বেশি স্লোপটা। জি স্যার। হ্যাঁ, গামা হচ্ছে CP/CV, তাই না? রেশিও অফ স্পেসিফিক হিট ইন কনস্ট্যান্ট প্রেসার আর কনস্ট্যান্ট ভলিউম। আচ্ছা, যাই হোক, এত ডিটেইলসে যাওয়ার দরকার নেই আমাদের, এখন এগুলো প্যারামিটার নিয়ে এখন ডিসকাস করতেছি না এখানে। তারপরে হচ্ছে এখানে আসার পরে কি আইসোথার্মাল, এখানে কি কম্প্রেশন। আইসোথার্মাল মানে এই যে এই লাইনটার প্যারালাল লাইন,
ভলিউম কমবে প্রেসার বাড়বে, ব্যাকে যাবে। এই যে ভলিউম কমছে এখান থেকে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আসলো আর প্রেসার বাড়ছে, তারপরে আবার যখন এখানে আসে কি এডিয়াবেটিক কম্প্রেশন, অ্যাডিয়াবেটিক কম্প্রেশন। এডিয়াবেটিক কম্প্রেশন, সো প্রেসার বাড়তেছে ভলিউম কমতেছে বাট স্লোপ হায়ার, গামা টাইমস হায়ার। আচ্ছা, সো এই হচ্ছে আমাদের পিভি ডায়াগ্রাম। তো আমরা এই পিভি মানে এই সিনারিও নিয়ে ডিসকাস করছি আমরা এই সাইকেলটা দেখার জন্য। দিস ইজ এ সাইক্লিক প্রসেস, আমরা ডিসকাস করছি সাইক্লিক প্রসেস কি, মানে ইনিশিয়াল পয়েন্ট থেকে আবার পুরো প্রসেস শেষ হওয়ার পরে আবার ইনিশিয়াল পয়েন্টে ফিরে আসতেছে, সাইক্লিক প্রসেস। তো ফার্স্ট ল বলতেছে যে এই সাইক্লিক প্রসেসে সাইক্লিক ইন্টিগ্রাল অফ ডি কিউ, হ্যাঁ সাইক্লিক ইন্টিগ্রাল অফ ডি কিউ ইজ ইকুয়াল টু, আচ্ছা ডি না ডেল, এটা ডেল হবে তাই না, ওখানে ডেল ছিল, ডেল কিউ ইজ ইকুয়াল টু cyclic integral of del w, এটাই তো ছিল মনে হয় না? জি স্যার, এটাই ছিল। হ্যাঁ, del q is equal to del w। del কেন আসলো সেটা আমি বলবো একটু পরেই। এটা হচ্ছে inexact differential, inexact differential, what is the difference between inexact and exact differential সেটা নিয়ে আমরা ডিসকাস করব। আচ্ছা যাই হোক, del নিয়ে ডিসকাস করব, সমস্যা নেই, তোমাদের কনফিউশনে থাকার কোনো দরকার নেই, এটা আগে দেখেন। তাহলে এখানে কিভাবে হচ্ছে এই যে মিউচুয়ালি কনভার্টেবল কিভাবে, এই যে দেখো এখানে এক্সপেনশন হচ্ছে মানে মেকানিক্যাল ওয়ার্ক হচ্ছে তাই না, হিট এডিশন হচ্ছে হিট মেকানিক্যাল ওয়ার্কে কনভার্ট হচ্ছে তাই তো, তারপরে আবার হিট মেকানিক্যাল ওয়ার্কে কনভার্ট হচ্ছে, তারপরে আবার যখন এই যে মানে এই প্রসেসের অপোজিট প্রসেসটা কি, এখানে হিট এডিশন হচ্ছে মেকানিক্যাল ওয়ার্ক পাচ্ছ, আর এখানে হিট রিজেকশন হচ্ছে এই যে যখন কম্প্রেশন হচ্ছে, যখন এখানে আবার মানে এখানে যখন এই যে আইসোথার্মাল কম্প্রেশন হচ্ছে তখন আবার ওই যে হিটটা বের করে দিচ্ছে আর সিস্টেমের উপরে মেকানিক্যাল ওয়ার্ক হচ্ছে তাই না, সিস্টেম মেকানিক্যাল ওয়ার্কটা এখন নেগেটিভ, মানে আমি কিন্তু মানে নেগেটিভ পজিটিভ আমি ধরেই নিচ্ছি, এগুলো তোমরা বুঝো যে যখন হিট ইনপুট আসে মানে সিস্টেমে হিট ইনপুট আসে তখন মেকানিক্যাল মানে হিট ইনপুটটা পজিটিভ, আর যখন সিস্টেম হিট রিজেক্ট করে তখন হিট ইনপুটটা হিট আউটপুটটা মানে নেগেটিভ, ঠিক আছে। সিমিলারলি যখন সিস্টেম মেকানিক্যাল ওয়ার্ক প্রডিউস করে তখন সেটা পজিটিভ, আর যখন সিস্টেমে মেকানিক্যাল ওয়ার্ক ইনপুট দেওয়া হয় তখন সেটা নেগেটিভ, তাই না। তো এগুলো আমি জানি, আশা করি যে তোমরা এগুলো জানো, কারণ তোমরা তো একটা বেসিক লেভেল পার করে আসছো, তো এগুলো জানো তোমরা, এই জন্য আমি হঠাৎ করে বলে ফেললাম সেটা। যাই হোক, সেটা বিষয় না, বিষয় হচ্ছে তাহলে দেখো যে এখানে যে হিট এডিশন হচ্ছে আবার হিট রিজেকশন হচ্ছে, মেকানিক্যাল ওয়ার্ক আউটপুট পাচ্ছ আবার মেকানিক্যাল ওয়ার্ক মানে সিস্টেম আউটপুট দিচ্ছে মেকানিক্যাল ওয়ার্ক, আবার সিস্টেমে মেকানিক্যাল ওয়ার্ক ইনপুট দিতে হচ্ছে। হোয়াট অ্যাবাউট দিস টু প্রসেস, এখানে কি হচ্ছে, এখানে কি শুধু মেকানিক্যাল ওয়ার্ক আউটপুট পাচ্ছ, শুধু মেকানিক্যাল ওয়ার্ক ইনপুট দিতে হচ্ছে তাই না। ওই এডিয়াবেটিকের ক্ষেত্রে কিন্তু কোনো হিট এডিশন হচ্ছে না আর হিট রিজেকশন হচ্ছে না এডিয়াবেটিকে, এই ইনসুলেটরের মধ্যে দুইবার যখন ইনসুলেটরে আসে একবার ওয়ার্ক ইনপুট দেয় একবার আউটপুট পাওয়া যায়, হ্যাঁ, কিন্তু কোনো হিট এডিশন বা রিজেকশন হয় না। তো ফার্স্ট ল বলতেছে যে রাতারাতি হিট ভেনিশ হয়ে যাবে না, বা রাতারাতি হিট তুমি মানে ক্রিয়েট করতে পারবে না, মানে ফার্স্ট ল মানে কি, মানে তুমি এই পুরো প্রসেস শেষ হওয়ার পরে টোটাল কতটুকু হিট ট্রান্সফার হলো সেটা হচ্ছে এইটা। এই সাইক্লিক ইন্টিগ্রাল কেন দিছি আমরা, কারণ এটা সাইক্লিক প্রসেসের ক্ষেত্রে তাই না। সাইক্লিক ইন্টিগ্রাল কিভাবে ক্যালকুলেট করে সেগুলো কি পড়ছো না তোমরা, ওই যে ভেক্টর মেকানিক্সে কোনো কোর্সে বা ক্যালকুলাসে সাইক্লিক ইন্টিগ্রাল করছো, হ্যাঁ সাইক্লিক ইন্টিগ্রেশন অবশ্যই করার কথা, করো নাই? হ্যাঁ এগুলো করার কথা, বুঝতে পারছো সাইক্লিক ইন্টিগ্রেশন করেছি। তাহলে যাই হোক, তার মানে এটা নিয়ে তোমাদের পরিচিতি আছে, হ্যাঁ তোমরা ফ্যামিলিয়ার। আচ্ছা যাই হোক, সাইক্লিক ইন্টিগ্রাল মানে এই যে সাইক্লিক প্রসেস, যেহেতু তো পুরো সাইক্লিক প্রসেসে মানে এখান থেকে শুরু করে আবার পুরো প্রসেস এখানে আসলে যতটুকু তুমি হিট মানে রিজেকশন হইলো, মানে হিট ট্রান্সফার হলো, ট্রান্সফার রিজেকশন না, হিট এডিশন প্লাস রিজেকশন এগুলোকে সাম করলো আর কি, ট্রান্সফার করলো, সেটা ইজ ইকুয়াল টু ততটুকু মেকানিক্যাল ওয়ার্ক, মানে ততটুকু মেকানিক্যাল ওয়ার্কের ট্রান্সফার, সাইক্লিক ইন্টিগ্রেশন অফ মেকানিক্যাল ওয়ার্ক। তো সেখান থেকে তোমরা আসলে কি বুঝতে পারবো, যে বুঝতে পারবা যে আসলে যে মানে এক্সট্রা কোনো মানে এমন না যে মেকানিক্যাল ওয়ার্ক ইজ গ্রেটার দেন দ্য টোটাল হিট এক্সচেঞ্জ,
or total heat exchange is greater than mechanical work, তার মানে কি তখন তোমাকে এনার্জি কনজারভেশনের প্রবলেম হয় যায়, মানে সেকেন্ড স্টেটমেন্টে প্রবলেম হয় যায়। বুঝতে পারছো, মানে একটা স্টেটমেন্টের সাথে আরেকটা স্টেটমেন্টের রিলেশন কোন জায়গায়, যে একটা তোমার বলতেছে যে মেকানিক্যাল ওয়ার্ক ইজ টোটাল মেকানিক্যাল ওয়ার্ক এক্সচেঞ্জ, মেকানিক্যাল ওয়ার্ক এক্সচেঞ্জ ইজ ইকুয়াল টু টোটাল হিট এক্সচেঞ্জ। আর একটা বলতেছে যে হিট তুমি মানে ক্রিয়েটও করতে পারবো না আর ডেস্ট্রয় করতে পারবো না, তুমি একটা আরেকটা মিউচুয়ালি কনভার্টেবল। ঠিক আছে, সো এই হচ্ছে কথা। এখানে কোনো কোয়েশ্চেন আছে তোমাদের? আর ওই যে আমি আসবো ওই যে কি যেন এটাই, এই যে ডেল আর ডি এর মধ্যে ডিফারেন্স কি আসবে। একটা হচ্ছে ডেল যদি থাকে, ধরো ডেল কিউ, হ্যাঁ এমনিতে তো আর কোনো কোয়েশ্চেন নেই, এটা নিয়ে কোয়েশ্চেন থাকলে করবা। হ্যাঁ, ডেল কিউ এটা হচ্ছে ইনএক্সাক্ট ডিফারেন্সিয়াল, ইনএক্সাক্ট ডিফারেন্সিয়াল। ঠিক আছে, ইনএক্সাক্ট ডিফারেন্সিয়াল। আর যখন ডি কিউ বলবা তুমি, ধরো ফর এক্সাম্পল ডি কিউ না, এখানে ডিই, হ্যাঁ এখানে ডিই ছিল, যে ডিই হচ্ছে এক্সাক্ট ডিফারেন্সিয়াল। ঠিক আছে, এক্সাক্ট ডিফারেন্সিয়াল ডিই। তো এখানে কথা হচ্ছে গিয়ে যে কেন মানে একটা ইনএক্সাক্ট একটা কেন এক্সাক্ট, সেটা হচ্ছে যে দেখো ডিই হচ্ছে গিয়ে এনার্জি চেঞ্জ। আচ্ছা আমরা ডিই ওই ফিগারটা ওই ইকুয়েশনগুলো একটু দেখি, তাহলে তোমাদের জন্য এক্সপ্লেনেশন ইজি হবে। আচ্ছা এগুলো আগে দেখে নেই, তারপরে আমি ইনএক্সাক্ট আর এক্সাক্টের মধ্যে এক্সপ্লেনেশন দিচ্ছি। এই ইকুয়েশনটা তো বললামই এখানে, তাহলে সেটা মানে যেহেতু এনার্জি কনজারভেশন থিওরি, কোনো মানে ডিস্ট্রয় করা যাবে না বা ক্রিয়েটও করা যাবে না, তাহলে যতটুকু তুমি হিট দিবা তার একটা পার্সেন্টেজ মেকানিক্যাল ওয়ার্কে যাবে, বাকি পার্সেন্টেজ এনার্জি ইনক্রিজ করবে, সিস্টেমের টোটাল এনার্জি ইনক্রিজ করবে, টোটাল এনার্জি ইনক্রিজ করবে। বুঝা গেছে? তাহলে ওই যে ডি কিউ ইজ ইকুয়াল টু ডিইউ প্লাস ডি মানে ডি কিউ ইজ ইকুয়াল টু ডেল কিউ ইজ ইকুয়াল টু ডেল ডাব্লিউ প্লাস ডিই, বা ডেল কিউ মাইনাস ডেল ডাব্লিউ ইজ ইকুয়াল টু ডিই। তার মানে ওই যে সিস্টেমে যদি একটা সিস্টেমে যদি তুমি যদি মেকানিক্যাল ওয়ার্ক ইনপুট দাও, তার একটা পার্সেন্টেজ মেকানিক্যাল ওয়ার্ক বলতেছে, একটা সিস্টেমে তুমি যদি হিট ইনপুট দাও, 1% of this will be converted into এনার্জি ইনক্রিজিং দ্য টোটাল এনার্জি, আর বাকিটুকু মেকানিক্যাল ওয়ার্কে কনভার্ট হবে। একটা পার্সেন্টেজ টোটাল এনার্জি ইনক্রিজ করবে, সিস্টেমের এনার্জি ইনক্রিজ করবে, আরেকটা পার্সেন্টেজ তার মেকানিক্যাল ওয়ার্ক মানে আরেকটা পার্সেন্টেজকে সিস্টেম মেকানিক্যাল ওয়ার্কে কনভার্ট করে আউটপুট হিসাবে দিবে। সিমিলারলি যদি অপোজিট লাইনে আসো, তাহলে জাস্ট প্যারামিটারগুলো এই প্যারামিটারগুলোর ভ্যালু নেগেটিভ হয়ে যাবে, বাট সিমিলার ইকুয়েশন সিমিলার থাকবে। যে তুমি যদি এটা যদি নেগেটিভ হয়, দ্যাট মিনস তুমি যদি সিস্টেম থেকে হিট বের করে নিয়ে আসো, সেটা কই থেকে আসবে? সিস্টেম দুইভাবে সেটা করবে। একটা হচ্ছে গিয়ে সিস্টেম তার নিজের যে ভিতরের যে এনার্জি টোটাল এনার্জি, সেটার একটা পার্সেন্টেজকে সে হিটে কনভার্ট করবে, আর আরেকটা পার্সেন্টেজ সে বাইরের কোনো সোর্স থেকে মেকানিক্যাল ওয়ার্ক হিসাবে নিবে, এবং দুইটাকে অ্যাড করে সে হিট হিসাবে বাইরে রিলিজ করবে। ঠিক আছে, হিট রিলিজ করবে। তো এটা হচ্ছে গিয়ে সেকেন্ড পয়েন্ট। তো তখন ওই প্যারামিটারগুলোর ভ্যালু নেগেটিভ হয়ে যাবে। আগের প্রথমবারে ইনিশিয়ালি যেটা বলছি প্রথমে শুরুতে, সেটা হচ্ছে পজিটিভ প্যারামিটারগুলোর ভ্যালু, আর যখন উল্টা অপোজিট ডিরেকশনে আসবে তখন এই প্যারামিটারগুলোর ভ্যালু নেগেটিভ হয়ে যাবে। আচ্ছা, এখন আরেকটা জিনিস হচ্ছে যে ই হচ্ছে কি টোটাল এনার্জি। হোয়াট ইজ টোটাল এনার্জি? টোটাল এনার্জি ইজ দ্য সামেশন অফ ডিফারেন্ট টাইপস অফ এনার্জি। থার্মোডাইনামিক সিস্টেমের ক্ষেত্রে সেটা হচ্ছে কি পটেনশিয়াল এনার্জি, কাইনেটিক এনার্জি আর ইন্টারনাল এনার্জি। ইন্টারনাল এনার্জি ইজ নাথিং বাট দ্য ফাংশন অফ টেম্পারেচার। সিস্টেমের টেম্পারেচার কত সেটার উপর ডিপেন্ড করবে যে তার ইন্টারনাল এনার্জি কত। আর মানে এর মানে এই না যে টেম্পারেচার আসলে ইন্টারনাল এনার্জি ডিফাইন করতেছে। ইন্টারনাল এনার্জির কারণেই টেম্পারেচার, ইন্টারনাল এনার্জি যত বেশি হবে টেম্পারেচার তত বেশি হবে। এমন না যে টেম্পারেচার বেশি হওয়ার কারণে ইন্টারনাল এনার্জি বেশি, না। টেম্পারেচার ইজ এ সাইন, ফ্যাক্ট ইজ দ্য ইন্টারনাল এনার্জি। ইন্টারনাল এনার্জি ইজ দ্য ফ্যাক্ট, আর টেম্পারেচার ইজ এ সাইন। ওই ফ্যাক্টের একটা সাইন যে ইন্টারনাল এনার্জি বেশি। এটা কিভাবে তুমি বুঝতে পারবা? সিস্টেমের টেম্পারেচার বেশি এটা দ্বারা। আর পটেনশিয়াল এনার্জি আর কাইনেটিক এনার্জি এগুলো তো মেকানিক্যালি যদি সিস্টেমের মানে সিস্টেমের যদি ফ্লো থাকে, যেটা কিনা মানে টিপিক্যাল সিস্টেমের ক্ষেত্রে না, আমরা যেমন সিলিন্ডার, গ্যাস সিলিন্ডারের ক্ষেত্রে সেটা নাই, কাইনেটিক এনার্জি জিরো। ঠিক আছে, কারণ হচ্ছে সিস্টেমের মধ্যে ওই যে ফ্লো নাই, ম্যাটেরিয়ালের ফ্লো নাই যে তার মধ্যে একটা কাইনেটিক এনার্জি থাকবে। আবার সিমিলারলি পটেনশিয়াল এনার্জি আমরা ধরে নিই জিরো। পটেনশিয়াল এনার্জি অবশ্য হাইটের সাথে সাথে চেঞ্জ হয়, তাই না? অনেক উপরে নিয়ে যাবা, ছাদের উপরে নিয়ে যাবা পটেনশিয়াল এনার্জি বেশি, আবার মানে ফ্লোরে নিয়ে আসবা পটেনশিয়াল এনার্জি কম। হোয়াট এভার ইট ইজ,
আমরা মানে এটা হচ্ছে কি সবকিছু কনসিডার করা হয়েছে এই ইকুয়েশনে, বাট জেনারেলি এই দুইটা ভ্যালু যে চেঞ্জ অফ পটেনশিয়াল এনার্জি মাস্ট বি জিরো, চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি মাস্ট বি জিরো, দেন ইউ ক্যান রাইট দিস ইকুয়েশন। জেনারেলি এভাবে লিখতে পারো যে ডেল কিউ মাইনাস ডেল ডাব্লিউ ইজ ইকুয়াল টু ডিইউ। ডিইউ ইজ দ্য ইন্টারনাল এনার্জি চেঞ্জ, আর ডেল কিউ আর ডেল ডাব্লিউ হচ্ছে গিয়ে হিট এনার্জি চেঞ্জ, হিট ট্রান্সফার, আর হচ্ছে গিয়ে ওয়ার্ক আউটপুট আর ওয়ার্ক ইনপুট। ঠিক আছে, তাহলে ফাইনালি এই ইকুয়েশন পাচ্ছ। তো এতটুকু তোমরা এত বুঝতে পারছো, মানে কোনো কোয়েশ্চেন আছে এতটুকু শুনে যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে ইউ ক্যান আস্ক মি। বাট এখন আমি ওই যে তোমাদেরকে এক্সপ্লেন করতে চাই যে এই যে ইনএক্সাক্ট ডিফারেনশিয়াল আর এক্সাক্ট ডিফারেনশিয়াল কি। ইনএক্সাক্ট ডিফারেনশিয়াল হচ্ছে মানে ইনএক্সাক্ট ডিফারেনশিয়াল দ্বারা আমরা কেন এটাকে রিপ্রেজেন্ট করতেছি, কারণ হচ্ছে এই ডিফারেন্স এই হোয়াট ইজ দ্য মিনিং অফ ডিফারেনশিয়াল। ডিফারেনশিয়াল মানে হচ্ছে আমরা ডিফারেনশিয়াল বলতে বুঝাই সেই ভ্যালুটাকে যেটা আসলে খুবই ক্ষুদ্র, খুবই কম, ইনফিনিটেসিমালি স্মল, এই ধরনের ভ্যালুকে আমরা ডিফারেনশিয়াল দ্বারা রিপ্রেজেন্ট করি। ইট ক্যান বি এ চেঞ্জ অর ইট ক্যান ইটসেলফ ক্যান বি এ কোয়ান্টিটি। হ্যাঁ, এই যে ডেল কিউ এটা আসলে নিজেই একটা কোয়ান্টিটি, আর ডিইউ যেটা এটা এটা একটা চেঞ্জ হইতে পারে, চেঞ্জ, ইন্টারনাল যে চেঞ্জ, এটা নিজে কোনো কোয়ান্টিটি না, এটা একটা চেঞ্জ। আবার এটা যদি মানে ইনিশিয়ালি হিট কত, ইনিশিয়ালি ওয়ার্ক কত, একটা সিস্টেম আগে ও মানে ইনিশিয়াল ওয়ার্ক এত, তারপরে তার ওয়ার্ক বেড়ে হলো এত, তার মানে ডেল ডাব্লিউ কি চেঞ্জ হবে? ডেল ডাব্লিউ চেঞ্জ না, ডেল ডাব্লিউ ইজ ইটসেলফ ওয়ার্ক। এটা ওয়ার্কের কোনো চেঞ্জ, ওয়ার্কের আবার চেঞ্জ হয় নাকি? তোমরা বলো, তোমরাই বলো, ওয়ার্কের তো আর চেঞ্জ হয় না, তাই না? ওয়ার্ক ইনপুট আসে আবার ওয়ার্ক বের হয়ে আসে। এমন এই না যে সিস্টেমে আগে থেকে কিছু ওয়ার্ক আছে, সিস্টেমে আগে থেকে এনার্জি থাকে, কিন্তু সিস্টেমে আগে থেকে কোনো ওয়ার্ক থাকে না। আমি বুঝাতে পারছি কিনা জানি। মানে এই যে ডেল ডাব্লিউ এটা নিজেই একটা কোয়ান্টিটি, এটা কোনো চেঞ্জ না। ডেল কিউ এটা নিজেই একটা কোয়ান্টিটি, এটা হিট, হ্যাঁ, এনার্জি, এটা কোনো চেঞ্জ না। বাট ডিইউ ইট ইজ এ চেঞ্জ, ইট ইজ এ চেঞ্জ, বাট ইট ডাজ নট এক্সপ্লেইন দ্য রিজন বিহাইন্ড ডেল কিউ আর ডিইউ। ঠিক আছে, এর মধ্যে মানে দুইটাকে আমরা ইনএক্সাক্ট আর এক্সাক্ট কেন বলতেছি সেটা এক্সপ্লেন করতেছি, সেটা আমরা এখনো বলি নাই। বাট আমি এখন যেটা বলতে চাই, মানে এর আগে যেটা আমি তোমাদেরকে বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে ডেল কিউ আর ডেল ডাব্লিউ, হ্যাঁ, এরা কিন্তু নিজেরা কোনো চেঞ্জ না, এরা নিজেরাই একটা কোয়ান্টিটি। ডেল কিউ এটা হিট, এটা হিটের চেঞ্জ না। এমন না যে সিস্টেমে আগে থেকে এতটুকু হিট ছিল, তারপরে তার মানে হিট চেঞ্জ হয়ে বেড়ে হয়েছে, কতটুকু বাড়ছে সেটা ডেল কিউ, সেটা না, মানে সেটা না। আমি যেটা বললাম একটু সেটা না, বরং সিস্টেমে আগে থেকে কোনো হিট থাকে না, সিস্টেমে আগে থেকে ইন্টারনাল এনার্জি থাকে এবং সেটা চেঞ্জ হয়। কিন্তু সিস্টেমে হিট এডিশন হয় অথবা রিজেকশন হয়, সেই হিট এডিশন বা রিজেকশন সেটাকে আমরা ডেল কিউ দ্বারা রিপ্রেজেন্ট করতেছি, এবং সেটা পজিটিভ হইতে পারে, সেটা নেগেটিভ হইতে পারে, বাট ইটসেলফ এ কোয়ান্টিটি। এবং যেহেতু এটা ডিফারেন্সিয়াল, এজন্য এটাকে আমরা মানে ডিফারেন্সিয়াল মানে মনে বলতে চাইছি এটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র, খুবই কম, স্মল চেঞ্জ, ইনফিনিটেসিমাল চেঞ্জ। সিমিলারলি এখানেও ডেল ডাব্লিউ ইটস এ ওয়ার্ক, ইটস নট ওয়ার্ক চেঞ্জ অফ ওয়ার্ক, কারণ সিস্টেমে আগে থেকে কোনো ওয়ার্ক থাকে না, সিস্টেমে আগে থেকে ইন্টারনাল এনার্জি, সেটা ওয়ার্কে কনভার্ট হতে পারে, বাট আগে থেকে তার মধ্যে কোনো ওয়ার্ক থাকে না। তাহলে ডেল ডাব্লিউ যেটা সেটা ইজ নট চেঞ্জ অফ ওয়ার্ক, বাট ইট ইজ দ্য টোটাল ওয়ার্ক ইনপুট ও টোটাল ওয়ার্ক আউটপুট। হ্যাঁ, যেহেতু এটা ডিফারেন্সিয়াল, দ্যাট মিনস এটা কি রিপ্রেজেন্ট করতেছে? এটা রিপ্রেজেন্ট করতেছে যে এই ওয়ার্ক যেটা ইনপুট আসলো সেটা খুব মানে ইনফিনিটেসিমালি স্মল। এটাকে যদি ইন্টিগ্রেশন করো, তুমি এই ইকুয়েশনটাকে ইন্টিগ্রেট করো, তাহলে টোটাল হিট এক্সচেঞ্জ, টোটাল হিট ট্রান্সফার, অর টোটাল ওয়ার্ক আউটপুট অর ইনপুট, অর টোটাল চেঞ্জ অফ, এখানে চেঞ্জটা আসছে, আগের দুইটা পয়েন্টে কিন্তু চেঞ্জ বলি নাই, টোটাল চেঞ্জ অফ ইন্টারনাল এনার্জি পাওয়ার, চেঞ্জ অফ, বুঝতে পারছো? সো এটা চেঞ্জ, বাট দিস টু প্যারামিটারস আর নট চেঞ্জ, দিস আর ইটসেলফ প্যারামিটারস। ঠিক আছে, আচ্ছা, এখানে এতক্ষণ আমি যা বললাম এটা নিয়ে তোমাদের কোনো কোয়েশ্চেন আছে? কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো। আচ্ছা, এখন আসো ইনএক্সাক্ট কেন আর এক্সাক্ট কেন। ডিফারেন্সিয়াল কেন সেটা বললাম ইনফিনিটেসিমাল কারণে, ইনএক্সাক্ট কেন এক্সাক্ট কেন সেটা এখন বলবো। আর তার আগে দুইটা প্যারামিটারকে তোমাদের কাছে স্পেসিফাই করলাম, যে একটা হচ্ছে মানে যে ডেল কিউ আর ডেল ডাব্লিউ এরা হচ্ছে নিজেরাই প্যারামিটার, আর ওইখানে হচ্ছে প্যারামিটারের চেঞ্জ, এটা হচ্ছে কি প্যারামিটারের চেঞ্জ। এখন এটা এক্সাক্ট কেন আর এরা মানে ইনএক্সাক্ট ডিফারেন্সিয়াল কেন? কারণ হচ্ছে দেখো, আমরা জানি যে এই যে এই স্লাইডটাতে আমরা ডিসকাস করছি যে এখানে দেখো, এখানে আমাদের একটা ডেল লেখার কথা উচিত ছিল, একটা ডি লিখছি, সমস্যা মানে আমি হয়তো লিখছি, আমি খেয়াল করিনি, এটা ডেল লেখা উচিত ছিল, এই দুইটা ডেল আর এটা ডি। ডেল কেন? ডেল কারণ হচ্ছে এরা পাথ ডিপেন্ডেন্ট ফাংশন। ঠিক আছে, পাথ ডিপেন্ডেন্ট ফাংশন,
এজন্য এরা ডেল। ইনএক্সাক্ট ডিফারেন্সিয়াল মানে হচ্ছে যেটার ভ্যালু ফিক্সড না, এটা চেঞ্জ হতে পারে, অন্য কোনো কিছুর উপর ডিপেন্ড করতে পারে। আর এক্সাক্ট ডিফারেন্সিয়াল মানে হচ্ছে গিয়ে এটা ফিক্সড, এটা এইরকম, মানে এই ভ্যালুটাই হবে। সেটা কিভাবে দেখো, আমরা জানি যে 1 থেকে 2 তে যখন, এই যে আমি এক্সাম্পল দিছিলাম, এই যে এখানে যে 1 থেকে 2 তে যদি এ পাথ ফলো করে 1a2 তে যেটা হবে 1b2 তে সেটা না হতে পারে, মানে এই ডিফারেন্সিয়ালের ভ্যালু সেম না হতে পারে। ঠিক আছে, এটা একটা বড় সাইজ বাট খুবই ছোট সাইজ, ইনফিনিটেসিমালি স্মল। যদি ইফ ইউ ইমাজিন দ্যাট দিস ইজ ইনফিনিটেসিমালি স্মল, তাহলে কি হবে, তাহলে ডেল বা ডি দ্বারা আমরা রিপ্রেজেন্ট করতেছি, এবং সেটা হচ্ছে 1a2 এই পাতে যে মানে হিট ট্রান্সফার, এই পাতে কিন্তু হিট ট্রান্সফার একই হবে, এক হবে না, ডিফারেন্ট হবে। যেহেতু তারা ডিফারেন্ট, তার মানে কি এই ডিফারেন্সিয়ালের ভ্যালু এক্সাক্ট না। সো আমরা এটাকে ডি দ্বারা রিপ্রেজেন্ট, মানে উই ক্যানট রাইট ইট by D, we have to represent this by del. Similarly, work এর ক্ষেত্রে, as work is a path dependent function, so work ট্রান্সফারটাকেও তুমি D দ্বারা লিখতে পারবে না, del দ্বারা লিখতে পারবে, কারণ এক একটা পাথে ওয়ার্ক ট্রান্সফার এক এক রকম। কিন্তু আমরা বলছি যে ইন্টারনাল এনার্জি চেঞ্জ ইজ নট পাথ ডিপেন্ডেন্ট ফাংশন, এটা স্টেট ফাংশন, জাস্ট ইনিশিয়াল স্টেট আর ফাইনাল স্টেট এর উপর ডিপেন্ড করতেছে। কোন পাথে আসলো, জিগজ্যাগ পাথ ফলো করছে না লিনিয়ার পাথ ফলো করছে, ডাজন্ট ম্যাটার। ঠিক আছে, সো এর জন্য ইউ ক্যান রাইট ইট বাই ডি। ডি রিপ্রেজেন্টস এক্সাক্ট ডিফারেন্সিয়াল, যে এক্সাক্ট ভ্যালু 1 থেকে 2 জাস্ট এক্সাক্ট, এইটার উপর জাস্ট যদি তুমি স্টেট দুইটা ফিক্সড করে নাও তাহলে সেটার উপর ডিপেন্ড করবে, ইনিশিয়াল স্টেট এন্ড ফাইনাল স্টেটের উপর ডিপেন্ডেন্ট। সো চেঞ্জ অফ ইন্টারনাল এনার্জি ইজ এ exact differential. Change of heat transfer, not change, transfer of heat or transfer of work are inexact differential. কেন সেটা তোমাদেরকে বললাম, যে একটা পাথ ডিপেন্ডেন্ট আর একটা হচ্ছে স্টেট ডিপেন্ডেন্ট ফাংশনের জন্য। কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে করবো। তাহলে শেষ, ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স শেষ, আমরা সেকেন্ড লতে যাই। হ্যাঁ, বাট আচ্ছা, ফার্স্ট ল এর লিমিটেশন এগুলো একটু দেখে নিই। লিমিটেশন হচ্ছে এই ফার্স্ট ল এর লিমিটেশন ফুলফিল করার জন্যই সেকেন্ড ল আসে। সো হোয়াট ইজ দ্য লিমিটেশন অফ ফার্স্ট ল? দুইটা লিমিটেশন, একটা লিমিটেশন হচ্ছে যে বলছে যে মিউচুয়ালি কনভার্টেবল, মানে হিটটাকে তুমি মেকানিক্যাল ওয়ার্কে কনভার্ট করতে পারবে, আবার মেকানিক্যাল ওয়ার্কে হিটে কনভার্ট করতে পারবে, কিন্তু পুরোটুকুকে কি করা যাবে নাকি করা যাবে না এটা বলা নেই। এটা হচ্ছে একটা লিমিটেশন, মানে পুরো যতটুকু হিট তুমি ট্রান্সফার করলা পুরোটাকেই কি তুমি মেকানিক্যাল ওয়ার্কে কনভার্ট করতে পারবা, না একটা পার্সেন্টেজকে পারবা, পারলে কতটুকু পারবা সেটা এক্সপ্লেইন করা নাই ফার্স্ট লতে। আবার এখানে যদি আসো, এটার রেসপেক্টে যদি তুমি বলো যে তুমি মানে এই যে মানে হিটটাকে ট্রান্সফার করা যায়, হ্যাঁ, যে হিট ইনপুট দিলে মেকানিক্যাল ওয়ার্কে কনভার্ট হবে, হিট ইনপুট দিলে সেটা মেকানিক্যাল ওয়ার্ক আউটপুট হিসেবে কনভার্ট হবে, বাট ডিরেকশন বলা নাই, এই যে কোন ডিরেকশনে কনভার্ট হবে। হিট ইনপুট দিলে মেকানিক্যাল ওয়ার্কে কনভার্ট হবে, মানে হিট আউটপুট, হিট বের করে নিয়ে আসলে মেকানিক্যাল ওয়ার্কে কনভার্ট হবে, সেগুলো কিন্তু বলা নাই ফার্স্ট লতে। ঠিক আছে, মানে হিট ট্রান্সফারের ডিরেকশন বা ওয়ার্ক ট্রান্সফারের ডিরেকশন কিন্তু স্পেসিফাই করা নাই। এটা হচ্ছে একটা লিমিটেশন। আরেকটা লিমিটেশন একটু আগেই বলছি, যে মিউচুয়ালি কনভার্টেবল বাট পুরোটাকে কি কনভার্ট করা যাবে সেটা বলা নাই। তো এগুলা আমরা হিট ট্রান্সফারের ডিরেকশন বা এই যে পুরোটুকুকে কি কনভার্ট করা যাবে কিনা সেগুলো আমরা সেকেন্ড ল দিয়ে এক্সপ্লেইন করতে পারবো। ঠিক আছে, তো বুঝতে পারছো লিমিটেশন। আশা করি যদি কোয়েশ্চেন থাকে কোয়েশ্চেন করবা, কনফিউশন থাকলে কোয়েশ্চেন করবা, ক্লিয়ার করে দিব বা আমরা ডিসকাস করে ক্লিয়ার করবো বিষয়টা। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে পারপেচুয়াল মেশিন নিয়ে তো তোমরা শুনছো, তাই না? পারপেচুয়াল মেশিন বারবার বিভিন্ন জায়গায় বলা হয়, যেসব অনেক সময় মাঝে মাঝে মানুষজন এরকম পারপেচুয়াল ক্লেম করে থাকে যে মানে কোনো এনার্জি ছাড়াই পাওয়ার প্রডিউস করে ফেলবে। ঠিক আছে, তো এরকম মানুষজন বলে, আবার আমাদের বাংলাদেশের পত্রপত্রিকা আবার এগুলো ছাপায়। হ্যাঁ, যাই হোক, তো ইমাজিন করা যায় সেগুলা যে কোনো এনার্জি ইনপুট ছাড়াই তুমি মেকানিক্যাল ওয়ার্ক প্রডিউস করে ফেলতেছো একটা সিস্টেম থেকে। এই মানে দ্যাট মিনস তুমি ফার্স্ট লকে ভায়োলেট করতেছো। ওই ধরনের মেশিনকে আমরা পারপেচুয়াল মোশন মেশিন ও ফার্স্ট কাইন্ড, মানে ফার্স্ট লকে যারা ভায়োলেট করে পারপেচুয়াল মোশন মেশিন 1 আমরা বলে থাকি। ঠিক আছে, আচ্ছা, সেকেন্ড লকে যারা ভায়োলেট করবে পারপেচুয়াল মোশন মেশিন 2। আচ্ছা, এখানে দেখো
আমরা সেকেন্ড ল কে একটু এক্সপ্লেইন করার চেষ্টা করি। সেকেন্ড ল এর কিন্তু অনেকগুলো স্টেটমেন্ট আছে, অনেক সায়েন্টিস্ট ডিফারেন্ট ভাবে এটাকে এক্সপ্লেইন করছে। তো এর মধ্যে আমরা দুইটা স্টেটমেন্ট দেখবো, একটা হচ্ছে ক্লসিয়াস প্ল্যাঙ্ক স্টেটমেন্ট, একটা হচ্ছে কেলভিন প্ল্যাঙ্ক স্টেটমেন্ট, আর একটা হচ্ছে গিয়ে ক্লসিয়াস স্টেটমেন্ট। সো প্রথমে আমরা কেলভিন প্ল্যাঙ্ক স্টেটমেন্টটা একটু দেখার চেষ্টা করি। এটা বলছে কি, ইট ইজ ইম্পসিবল টু কনস্ট্রাক্ট an engine working on a cyclic process whose sole purpose is to convert heat energy from a single thermal reservoir into an equivalent amount of work. ঠিক আছে, যে একটা ইঞ্জিন সে যতটুকু হিট এনার্জি নিচ্ছে ইনপুট, তার পুরোটুকুকে এই মেকানিক্যাল ওয়ার্কে কনভার্ট করে দিচ্ছে। ইটস নট পসিবল, কেলভিন প্ল্যাঙ্ক এটা বলছে। বুঝতে পারছো? মানে ধরে নাও এই যে এখানে এটা যদি পসিবল হয় তাহলে ফার্স্ট ল ভায়োলেট করতেছে। ইটস নট পসিবল, এটা হচ্ছে কেলভিন প্ল্যাঙ্ক স্টেটমেন্ট। বাট ইফ ইট ইজ পসিবল দেন ইউ আর ভায়োলেটিং সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স। দ্যাট মিনস ইয়োর ইঞ্জিন ইজ পারপেচুয়াল মোশন মেশিন 2। ঠিক আছে, সেকেন্ড কাইন্ড পারপেচুয়াল মোশন মেশিন 2। তো এখানে একটা এক্সাম্পল দেখানো হয়েছে যে পারপেচুয়াল মোশন মেশিন অফ সেকেন্ড কাইন্ডের একটা এক্সাম্পল, যে একটা হিট রিজার্ভার সেখান থেকে হিট নিচ্ছে, একটা ইঞ্জিন নিয়ে ওই Q1 অ্যামাউন্ট অফ হিট নিচ্ছে, তার পুরোটুকুকেই সে মেকানিক্যাল ওয়ার্কে কনভার্ট করে দিচ্ছে। ইটস নট পসিবল, কেলভিন প্ল্যাঙ্ক বলতেছে এটা ইম্পসিবল, এটা সম্ভব না। ঠিক আছে, যে যতটুকু হিট এনার্জি নিবা তার পুরোটুকুকে তুমি মেকানিক্যাল ওয়ার্কে কনভার্ট করতে পারবে না। বরং কেলভিন প্ল্যাঙ্ক বলতেছে যে তার একটা সার্টেন পার্সেন্টেজকে ইউ হ্যাভ টু রিলিজ ইন দ্য এনভায়রনমেন্ট। ঠিক আছে, Q1 যে যতটুকু নিচ্ছ তার একটা পার্সেন্টেজ Q2 সেটাকে তোমার অন্য আরেকটা লোয়ার হিট রিজার্ভারে তোমাকে এটা রিলিজ করতে হবে, মানে এনভায়রনমেন্টে তুমি রিলিজ করতে পারো। এনভায়রনমেন্ট ইজ অ্যান এক্সাম্পল অফ লোয়ার হিট রিজার্ভার, যেখানে রিলিজ করা যায়। আর এনভায়রনমেন্টে তুমি একটু হিট রিলিজ করলে তার টেম্পারেচার চেঞ্জ হয় না। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ রিজার্ভার? রিজার্ভার হচ্ছে ইনফাইনাইট সোর্স অফ হিট এনার্জি। মানে রিজার্ভার থেকে তুমি যত ইচ্ছা তত হিট ইনপুট নিতে, মানে হিট বের করে নিয়ে আসতে পারবা, বাট রিজার্ভারের টেম্পারেচার চেঞ্জ হবে না, টেম্পারেচার কনস্ট্যান্ট থাকবে। হ্যাঁ, আইডিয়ালি। তো এই ধরনের মানে এদেরকে আমরা বলে থাকি হিট রিজার্ভার। সিমিলারলি আরেকটা ক্যারেক্টারিস্টিক্স আছে হিট রিজার্ভারের, যে তুমি ইচ্ছা মতন হিট ইনপুট দিতে পারবা রিজার্ভারের ভিতরে ইচ্ছা মতন, কিন্তু তারপরও দেখা যাবে যে হিট রিজার্ভারের টেম্পারেচার ইনক্রিজ করবে না। তুমি তার থেকে যত ইচ্ছা তত হিট নিয়ে নাও, তার টেম্পারেচার ডিক্রিজ করবে না, যেটা আছে সেটাই থাকবে। আবার তাকে যত ইচ্ছা তত হিট দাও, তার টেম্পারেচার ইনক্রিজ করবে না, যেটা আছে সেটাই থাকবে। এটাকে আমরা বলে থাকি হিট মানে হিট রিজার্ভার। তো হিট রিজার্ভার হাই টেম্পারেচার, লো টেম্পারেচার রিজার্ভার। তো এনভায়রনমেন্ট আমাদের একটা এক্সাম্পল, যেখানে তুমি একটা ইঞ্জিন কোনো হাই টেম্পারেচার সোর্স থেকে হিট নিবে, হ্যাঁ, এবং সেটার একটা পার্সেন্টেজকে সে মেকানিক্যাল ওয়ার্কে কনভার্ট করবে, আর বাকিটুকু সে এনভায়রনমেন্টে ছেড়ে দিবে। এনভায়রনমেন্ট is in lower temperature but it's a reservoir. Why? Because if you release some heat in the environment, it doesn't change its temperature. হ্যাঁ, তার টেম্পারেচার চেঞ্জ হয় না। এজন্য তুমি এই ধরনের মানে এনভায়রনমেন্টকে তুমি একটা এক্সাম্পল হিসেবে নিতে পারো, হিট রিজার্ভারের এক্সাম্পল। আচ্ছা, যাই হোক, হোয়াট এভার ইট ইজ, সেকেন্ড ল কি বলতেছে যে ইউ ক্যান নট কনভার্ট দ্য হোল হিট এনার্জি অ্যাবজর্ব টু মেকানিক্যাল ওয়ার্ক। Some of the energy you have to release in the lower temperature heat reservoir. So সেটা হচ্ছে Q2। ঠিক আছে, তাহলে যতটুকু মেকানিক্যাল ওয়ার্ক করা যায় সেটা হচ্ছে Q1 - Q2। এটা হচ্ছে টিপিক্যাল এক্সাম্পল অফ হিট ইঞ্জিন, আর দিস ইজ এ পারপেচুয়াল মোশন মেশিন 2। কোনো কোয়েশ্চেন নাই আশা করি, কোয়েশ্চেন থাকলে আস্ক করবা। আচ্ছা, এখানে দেখো এফিসিয়েন্সি, হাউ ইউ ক্যান ক্যালকুলেট দ্য এফিসিয়েন্সি অফ এ হিট ইঞ্জিন। আমরা এই সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স থেকে উই ক্যান ক্যাচ দ্য নোশন অফ হিট ইঞ্জিনের আইডিয়াটা আমরা পাচ্ছি। এবং হিট ইঞ্জিনটা আসলে তাহলে হাউ ইউ ক্যান ক্যালকুলেট দ্য এফিসিয়েন্সি অফ হিট ইঞ্জিনের এফিসিয়েন্সি is nothing but the ratio of mechanical work obtained divided by the total heat supplied. টোটাল হিটের কত পার্সেন্ট তুমি মেকানিক্যাল ওয়ার্কে কনভার্ট করতে পারছো, ম্যাক্সিমাম কতটুকু কনভার্ট করতে পারবে। ম্যাক্সিমাম হচ্ছে এই যে Q1 - Q2 এতটুকু। কেন ম্যাক্সিমাম? কারণ হচ্ছে এখানে যে মেকানিক্যাল ওয়ার্ক প্রডিউস করতেছো এখানে কিছু লস হইতে পারে, এখানে এনভায়রনমেন্টে কিছু লস হইতে পারে। তো এই জন্য আমরা ম্যাক্সিমাম বলতেছি যে কোনো লস নাই, শুধুমাত্র এখানে যেটা রিলিজ করতেছে সেটা, এর বাইরে আর কোনো লিকেজ নাই। তো তখন সেটাকে ম্যাক্সিমাম বলতেছে। ম্যাক্সিমাম ওয়ার্ক
আউটপুট হচ্ছে এই যে কতটুকু রিলিজ করলো সেটা যদি বাদ দিয়ে দাও তাহলে সেটা হচ্ছে ম্যাক্সিমাম ওয়ার্ক আউটপুট Q1 মাইনাস Q2। আর টোটাল হিট যেটা সাপ্লাই করতেছে Q1 ডিভাইড করতে পারো এটা, এখান থেকে তুমি টেম্পারেচারে কনভার্ট করতে পারো, কারণ এটা হচ্ছে রিভার্সিবল ইঞ্জিনের ক্ষেত্রে ইউ ক্যান রাইট Q1 ডিভাইডেড বাই T1 ইজ ইকুয়াল টু Q2 ডিভাইডেড বাই T2। T1 আর T2 হচ্ছে কি ওই যে রিজার্ভার দুইটা টেম্পারেচার, ঠিক আছে? যতটুকু হিট নিচ্ছে সেটা ইজ প্রপোর্শনাল টু T1, আর যতটুকু হিট নিচ্ছে রিলিজ করতেছে ইজ প্রপোর্শনাল টু দ্য টেম্পারেচার T2। প্রপোর্শনাল, তো এই প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট থেকে আমরা এইভাবে এই ইকুয়েশনটা লিখতে পারি। রিভার্সিবল ইঞ্জিন কারণ হচ্ছে এখানে যে হিট অ্যাবজর্পশন এটা হচ্ছে যে রিভার্সিবল প্রসেস, আবার এখানে যে হিট রিজেকশন সেটা হচ্ছে রিভার্সিবল প্রসেস। হোয়াট ইজ রিভার্সিবল প্রসেস অর কোয়াসি স্ট্যাটিক প্রসেস অর কোয়াসি ইকুইলিব্রিয়াম প্রসেস? আমরা অলরেডি এক্সপ্লেইন করছি যে যেখানে প্রত্যেকটা ইন্টারমিডিয়েট স্টেটে কি প্রত্যেকটা ইন্টারমিডিয়েট স্টেটে কি হয়? ইকুইলিব্রিয়াম স্টেট থাকে। হ্যাঁ, ইনফিনিটেসিমাল ডেভিয়েশন ফ্রম দ্য ইকুইলিব্রিয়াম স্টেট। সেটা তো এখানে হিট অ্যাবজর্পশন বা এখানে হিট রিজেকশন বা এখানে মেকানিক্যাল ওয়ার্কের কনভার্সন সব প্রসেসই আইডিয়ালি যদি রিভার্সিবল হয় তাহলে আমরা এটাকে বলবো রিভার্সিবল ইঞ্জিন। এবং তখন ইউ ক্যান রাইট Q1 ডিভাইডেড বাই T1 ইজ ইকুয়াল টু Q2 ডিভাইডেড বাই T2, এটা তুমি লিখতে পারো এবং সেটা তুমি এখানে এই ইকুয়েশনে অ্যাপ্লাই করলে এই ফাইনাল ইকুয়েশনটা পাচ্ছ। সো নাও ইউ ক্যান ক্যালকুলেট দ্য ম্যাক্সিমাম এফিসিয়েন্সি অফ দ্য heat engine by using only the temperature of these two reservoir. এটা রিজার্ভারের টেম্পারেচার ইউজ করে তুমি তার হিট ইঞ্জিনের মানে এফিসিয়েন্সি ক্যালকুলেট করে ফেলতে পারো, ম্যাক্সিমাম এফিসিয়েন্সি। সো হিট ইঞ্জিন যেহেতু সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স অ্যাকর্ডিং টু দ্য কেলভিন প্লাঙ্ক স্টেটমেন্ট সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স মানে মেনটেইন করে, সো এজন্য তুমি ইটস নট পারপেচুয়াল মোশন মেশিন অফ টু। বাট যারা মেনটেইন করবে না মানে Q2 এর ভ্যালু যাদের 0 হবে, ইটস নট পসিবল, মানে তার মানে এফিসিয়েন্সি 100% হবে, এটা অ্যাচিভ করা সম্ভব না। 100% এফিসিয়েন্সি অ্যাচিভ করা কোনো হিট ইঞ্জিনের পক্ষে, এভাবেও তুমি এটাকে স্টেটমেন্ট দিতে পারো যে ইটস নট পসিবল অফ এন হিট ইঞ্জিন টু অ্যাচিভ দ্য 100% এফিসিয়েন্সি। ইটস অ্যানাদার টাইপ অফ স্টেটমেন্ট, একই কথা বলতে। তো কেলভিন প্লাঙ্ক এটা বলছে। হোয়াট অ্যাবাউট ক্লসিয়াস একটু ডিফারেন্ট স্টাইলে বলছে। তোমাদের কাছে প্রথমে মনে হতে পারে যে এটা একটার সাথে আরেকটা কোনো রিলেশনই নেই, পরে আমরা একটু পরে দেখবো যে আসলে দেয়ার ইজ এ সিগনিফিক্যান্ট রিলেশন বিটুইন দিস টু স্টেটমেন্ট। তা আগে আমরা ক্লসিয়াস স্টেটমেন্টটা দেখে নিই। ক্লসিয়াস বলছে কি, ইট ইজ ইম্পসিবল ফর এ সেলফ অ্যাক্টিং মেশিন ওয়ার্কিং ইন এ সাইক্লিক প্রসেস টু ট্রান্সফার হিট ফ্রম এ বডি এট এ লোয়ার টেম্পারেচার টু এ বডি এট এ হায়ার টেম্পারেচার উইদাউট দ্য এইড অফ এন এক্সটার্নাল এজেন্সি। যে একটা মেশিনের পক্ষে এটা পসিবল না, যারা মানে একটা মেশিনের পক্ষে পসিবল না যে লোয়ার টেম্পারেচার থেকে হায়ার টেম্পারেচারে সে হিট ট্রান্সফার করবে, লোয়ার টেম্পারেচার থেকে হায়ার টেম্পারেচারে হিট ট্রান্সফার করবে। ইটস নট পসিবল। কখন পসিবল? যদি তুমি এক্সটার্নাল কোনো এজেন্সির হেল্প নাও। ইফ ইউ টেক হেল্প অফ এন এক্সটার্নাল এজেন্সি দেন ইট ইজ পসিবল টু ট্রান্সফার হিট ফ্রম এ লোয়ার টেম্পারেচার টু এন হায়ার টেম্পারেচার ইউজিং এ মেশিন। এটা মেশিনের পক্ষে এটা পসিবল যদি সে লোয়ার টেম্পারেচার থেকে হায়ার টেম্পারেচারে হিট নিতে চায়, তাহলে তাকে অবশ্যই এক্সটার্নাল কোনো এজেন্সির হেল্প নিতে হবে। এই আমাকে কি শোনা যাচ্ছে? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, বাকিরা সবাই? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, আমার একটু প্রবলেম হয়েছিল, দেখছিলাম নেটওয়ার্ক আনস্টেবল দেখাচ্ছিল, এই জন্য আমি আস্ক করলাম আর কি। আচ্ছা, তো এখানে যেটা আবার বলি যে তাহলে ক্লসিয়াস বলতেছে, দেখো এটা কিন্তু ডিফারেন্ট। এখানে বলছে যে হিটটার 100% মেকানিক্যাল ওয়ার্কে কনভার্ট করতে পারবে না, আর এখানে ক্লসিয়াস অন্য কথা বলতেছে, মানে কোনো রিলেশনই নাই মনে হচ্ছে প্রথমে, যে একটা ইঞ্জিনের পক্ষে এটা বা একটা মেশিনের পক্ষে এটা পসিবল না, ইম্পসিবল যে সে লোয়ার টেম্পারেচার থেকে হায়ার টেম্পারেচারে হিট ট্রান্সফার করবে উইদাউট এনি এইড অফ এক্সটার্নাল এজেন্সি। এক্সটার্নাল এজেন্সির হেল্প ছাড়া সে পারবে না, এটা বলছে ক্লসিয়াস। তো যদি পারে তাহলে পারপেচুয়াল মোশন মেশিন অফ সেকেন্ড কাইন্ড, as it is violating the second law of thermodynamics, violating the Clausius statement. যেহেতু এটা Clausius statement ভায়োলেট করতেছে, সো এটা পারপেচুয়াল মোশন মেশিন 2। তো দেখো ভায়োলেট কিভাবে করতেছে, যে কোনো এই Q2 অ্যামাউন্ট অফ হিট নিচ্ছে লোয়ার টেম্পারেচার T2 থেকে হায়ার টেম্পারেচার T1 এ, হ্যাঁ, ট্রান্সফার করতেছে উইদাউট এনি এইড অফ এক্সটার্নাল এজেন্সি। বাট এটা একটা এক্সাম্পল অফ ইঞ্জিন অর মেশিন which is maintaining the second law of thermodynamics, যে সে লোয়ার টেম্পারেচার থেকে হায়ার টেম্পারেচারে নিচ্ছে বাট ইউজিং এন এইড অফ এক্সটার্নাল এজেন্সি, যেটা কিনা একটা মেকানিক্যাল ওয়ার্ক ইনপুট দিচ্ছে সিস্টেমে WR, ঠিক আছে, WR মেকানিক্যাল ওয়ার্ক ইনপুট দিচ্ছে, ঠিক আছে। সো তাহলে Q2 অ্যামাউন্ট অফ হিট নিচ্ছে, অ্যাবজর্ব করতেছে, প্লাস
WR এক্সটার্নাল এজেন্সি থেকে পাচ্ছে, দুইটার সামেশন হচ্ছে Q1 প্লাস WR, সেটাকে সে হায়ার টেম্পারেচারে রিলিজ করতে, এই হিটটাকে হায়ার টেম্পারেচারে রিলিজ করতে পারতেছে। সো মেকানিক্যাল ওয়ার্ক ইনপুট যেহেতু নিচ্ছে এক্সটার্নাল এজেন্সির এইড হিসাবে, এজন্য এটা ইট ইজ মেইনটেইনিং দ্য ক্লোজেস্ট স্টেটমেন্ট। তো এটা কি, যারা লোয়ার টেম্পারেচার থেকে হায়ার টেম্পারেচারে মানে নিয়ে যায়, কোল্ড বডি থেকে হট বডিতে নিয়ে যায়, বাইরের এনভায়রনমেন্ট অ্যাটমসফিয়ার, হট বডিটা হচ্ছে অ্যাটমসফিয়ার, ছেড়ে দেয়, তারা কি, আমাদের খুবই পরিচিত একটা মেশিন, সেটা হচ্ছে রেফ্রিজারেটর, ফ্রিজ। হ্যাঁ, ফ্রিজ এভাবে কাজ করে, ভিতরের টেম্পারেচার কম থাকে কিন্তু তারপরও ফ্রিজ ভিতর থেকে বাইরে হিট ছেড়ে দেয়। অফকোর্স দেয়ার ইজ এ মোটর হুইচ ইজ প্রডিউসিং দ্য মেকানিক্যাল ওয়ার্ক, ইলেকট্রিক মোটর আছে যেটা কিনা মেকানিক্যাল ওয়ার্ক প্রডিউস করতেছে, সেটা ইনপুট হিসেবে দিচ্ছে, এবং ওইটার সাহায্যে আমরা ওই লোয়ার টেম্পারেচার থেকে হায়ার টেম্পারেচারে হিট রিলিজ করতেছি। ঠিক আছে? আচ্ছা, আরেকটা এক্সাম্পল হচ্ছে হিট পাম্প। হ্যাঁ, যেসব কান্ট্রিতে ঠান্ডা বেশি সেখানে ইউজ করা হয়। হ্যাঁ, যে হিট পাম্প কিভাবে কাজ করে, যে সে অ্যাটমসফিয়ারের টেম্পারেচার কম আর ভিতরে টেম্পারেচার বেশি, কিন্তু তারপরও যাতে ভিতরে টেম্পারেচার বেশি মেনটেন করা যায়, তার মানে কি বাইরে থেকে হিট নিয়ে আসতে হবে, অ্যাটমসফিয়ারের হিট মানে টেম্পারেচার কম, কিন্তু তারপরও লোয়ার টেম্পারেচার অ্যাটমসফিয়ার থেকে আমরা হিট নিয়ে ভিতরে নিয়ে আসবো, যাতে ভিতরে টেম্পারেচার বেশি থাকে, ঠান্ডার দিনে যাতে ভিতরে টেম্পারেচার বেশি থাকে, এজন্য। তো সেখানেও লোয়ার টেম্পারেচার অ্যাটমসফিয়ার থেকে হায়ার টেম্পারেচারে তুমি হিট নিয়ে যাচ্ছ হিট পাম্পের মাধ্যমে, যেখানে তোমার অবশ্যই একটা মেকানিক্যাল ওয়ার্ক ইনপুট দিতে হবে, কারণ তুমি লোয়ার টেম্পারেচার থেকে হায়ার টেম্পারেচার নিচ্ছ। দুইটাই কিন্তু সেম প্রিন্সিপাল, দুইটাই রেফ্রিজারেটর বা হিট পাম্পের প্রিন্সিপাল সেম, বাস হোয়াট ইজ দ্য ডিফারেন্স, একটা হচ্ছে মানে হট বডি যেটা সেটা অ্যাটমসফিয়ার, আরেকটাতে হচ্ছে কোল্ড বডি যেটা সেটা হচ্ছে অ্যাটমসফিয়ার। দিস ইজ দ্য ডিফারেন্স। আর কিন্তু প্রিন্সিপাল কিন্তু সেম, বাট একটাতে কোল্ড বডিটা হচ্ছে টেম্পারেচার, মানে কোল্ড বডিটা হচ্ছে গিয়ে একটাতে কোল্ড বডি হচ্ছে গিয়ে অ্যাটমসফিয়ার, একটাতে হট বডি হচ্ছে গিয়ে অ্যাটমসফিয়ার। ঠিক আছে? অ্যাটমসফিয়ার হচ্ছে হট বডি আর একটাতে অ্যাটমসফিয়ার হচ্ছে কোল্ড বডি। আচ্ছা, যাই হোক, দুটাই কিন্তু লোয়ার টেম্পারেচার থেকে হায়ার টেম্পারেচারে হিট রিলিজ করতেছে উইথ an aid of an external agency, যেটা কিনা মেকানিক্যাল ওয়ার্ক ইনপুট দিচ্ছে, এখানে WR এখানে WP। তাহলে এখানে টোটাল কতটুকু এনার্জি রিলিজ করতেছে বাইরে এনভায়রনমেন্ট মানে অ্যাটমসফিয়ারে, সেটা হচ্ছে Q2। এখানে একটু মিস্টেক আছে, এটা Q1 হবে না, এটা Q2 হবে, Q2 প্লাস WR। ঠিক আছে? Q2 প্লাস WR। আর এখানে সিমিলারলি Q2 প্লাস WP ইজ ইকুয়াল টু Q1। আচ্ছা, তো এই যে মানে রেফ্রিজারেটর বা হিট পাম্প তাদের পারফরমেন্স আমরা ক্যালকুলেট করতে পারি একটা প্যারামিটারের সাহায্যে, সেটা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্স, COP দ্বারা। তোমরা দেখবা আমরা যখন পরে রেফ্রিজারেটরের মেকানিক্যাল মানে রেফ্রিজারেটর নিয়ে আরো যখন ডিটেইলস ডিসকাস করবো রেফ্রিজারেটর নিয়ে, এখানে তো শুধু জাস্ট মেকানিক্যাল প্রিন্সিপালটা, থার্মোডাইনামিক প্রিন্সিপালটা দেখছি আমরা, কিন্তু আমরা যখন প্র্যাকটিক্যালি যখন মানে রেফ্রিজারেটর নিয়ে ডিসকাস করব পরে, যখন আমাদের সিলেবাসে আছে মেকানিক্যাল মেশিন হিসাবে, তখন আমরা এই যে COP প্যারামিটারটা খুব বেশি ইউজ করব পারফরমেন্স অ্যানালাইসিস করার জন্য রেফ্রিজারেটর। সো COP ইজ ইম্পর্টেন্ট প্যারামিটার। COP হিট পাম্প মানে হচ্ছে কি এয়ার কন্ডিশন কি। তো হিট পাম্প ডিফারেন্ট টাইপস অফ এয়ার কন্ডিশন, টিপিক্যাল এয়ার কন্ডিশন কিন্তু হিট পাম্পের মতো কাজ করে না, একটু ডিফারেন্ট ওয়েতে কাজ করে। আমরা যখন দেখবো মেকানিক্যাল মানে এয়ার কন্ডিশনিং সিস্টেম দেখবো, তখন সেটা সাইকোমেট্রির উপর বেস করে কাজ করে থাকে, তো সেটাও আমরা দেখবো আর কি, একটু ডিফারেন্ট, বাট অবশ্যই মেকানিক্যাল ওয়ার্ক ইনপুট দিতে হয়। এসিতেও অবশ্যই মেকানিক্যাল ওয়ার্ক ইনপুট দিতে হয়, প্রিন্সিপাল ভায়োলেট করে না এসি, বাট একটু ডিফারেন্ট, একটু স্লাইট ডিফারেন্স আছে হিট পাম্প থেকে। তো যাই হোক, একই মানে হিট পাম্পকে তুমি এয়ার কন্ডিশন ধরতে পারো, কোনো সমস্যা নাই। দুইটার ক্ষেত্রেই পারফরমেন্স অ্যানালাইসিস করার জন্য দুইটা প্যারামিটার আমরা ইউজ করে থাকি, একটা হচ্ছে COP অফ রেফ্রিজারেটর, একটা হচ্ছে COP অফ হিট পাম্প। COP অফ রেফ্রিজারেটর, COP মানে কি কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্স। So how we can calculate COP? COP is nothing but the ratio of heat absorption to the work input. কতটুকু হিট তুমি ইনপুট নিতে পারতেছো ইউনিট ওয়ার্ক আউটপুট দিয়ে, মানে ইউনিক ওয়ার্ক ইনপুট দিয়ে কতটুকু হিট তুমি অ্যাবজর্ব করতে পারতেছো, সেটা হচ্ছে রেফ্রিজারেটরের COP। ঠিক আছে, বোঝা গেছে? যে এই Q2 আর WR এর রেশিও, মানে ইউনিট ওয়ার্ক ইনপুট দিয়ে কতটুকু হিট তুমি বের করে নিয়ে আসতে পারতেছো কোল্ড বডি থেকে, সেটা হচ্ছে COP অফ রেফ্রিজারেটর। হোয়াট অ্যাবাউট দ্য COP অফ পাম্প? COP এর পাম্প হচ্ছে COP তো তোমার হট বডিতে হিট ছাড়তেছে, এই জন্য কতটুকু হিট রিলিজ করতে পারতেছো হট বডিতে ইউজিং ইউনিট
ওয়ার্ক ইনপুট, সেটা হচ্ছে কি সিওপি অফ হিট পাম্প। ঠিক আছে, বুঝতে পারছো? এই দুইটা ইকুয়েশন যদি বুঝে থাকো তাহলে এটাকে তুমি এভাবে লিখতে পারো, WR ইজ ইকুয়াল টু Q1 মাইনাস Q2, Q1 মাইনাস Q2, এটা হচ্ছে Q1 এই পুরোটা, Q1 মাইনাস Q2 WR। তারপরে আবার ওই যে এই ইকুয়েশন ইউজ করতে পারো, এই ইকুয়েশন ইউজ করে এখানে যদি ইনপুট দাও এই ইকুয়েশনটা পেয়ে যাবে ফাইনাল। সিমিলারলি এখানে এটার জন্য, এটা যেহেতু কতটুকু হিট রিলিজ করতেছে ইউনিট ওয়ার্ক ইনপুট দিয়ে, এর জন্য unit work in for মানে unit work input required to release মানে no unit work input using unit work input the amount of heat you can release is the COP of pump। হ্যাঁ, সেহেতু এখানে Q1 যেটা সেটা হচ্ছে গিয়ে এখানে Q2 plus WP যেটা সেটা হচ্ছে Q1 আর WP দিয়ে ডিভাইড করে দাও তাহলে COP of pump পেয়ে যাবা। আবার WP is nothing but Q1 minus Q2, রিভার্সিবল কেসে কোনো লস নাই, Q1 minus Q2, সো WP এটা লিখতে পারবা। তারপরে আবার এই ইকুয়েশন রিভার্সিবল ইঞ্জিনের ইকুয়েশন এখানে অ্যাপ্লাই করো, এই ইকুয়েশন পেয়ে যাবে T1 minus T2। এটাকে তুমি এভাবে লিখতে পারো T2 ডিভাইডেড বাই T1 minus T2 প্লাস 1 দ্বারা, দ্যাট মিন্স COP আর রেফ্রিজারেটর COP প্লাস 1 দ্বারা তুমি পাম্পের COP কে রিপ্রেজেন্ট করতে পারবা। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। জি স্যার। হ্যাঁ, কোন কোশ্চেন আছে কারো? স্যার একটা কোশ্চেন ছিল ওই যে আগের পেজে, এখানে হ্যাঁ এখানে হচ্ছে যে রিভার্সিবল ইঞ্জিনে Q1 বাই T1 ইজ ইকুয়াল টু Q2 বাই T2, এটা একটু বুঝে নাই। এটা হচ্ছে কি এই যে এখানে যে মানে রিভার্সিবল ইঞ্জিনে কি লস নাই, লস জিরো, তাই তো? যে কোনো রিভার্সিবল প্রসেসের ক্ষেত্রেই যে তুমি কতটুকু হিট তুমি অ্যাবজর্ব করতে পারবে একটা সিস্টেম থেকে, হ্যাঁ কতটুকু হিট তুমি অ্যাবজর্ব করতে পারবা সিস্টেম থেকে, একটা সোর্স থেকে, ইট ইজ প্রপোর্শনাল টু দ্য টেম্পারেচার অফ দিস হিট সোর্স। হিট সোর্সের টেম্পারেচারে প্রপোর্শনাল, দ্যাট মিন্স আমি যদি এখানে এভাবে বলতে চাই যে heat absorption Q is proportional to the temperature of the heat source T. Similarly, heat rejection Q is proportional to the temperature T. তো আচ্ছা আমরা absorptionটাকে 1 দ্বারা রিপ্রেজেন্ট করি, so Q1 is proportional to T1, heat rejection Q2 is proportional to the temperature of the heat sink T2. বুঝতে পারছো? সো এখান থেকে you can write Q1 is equal to স্যার বুঝতে পারছি। K T1, এটা কনস্ট্যান্ট নিয়ে আসো। হ্যাঁ বুঝতে পারছো আশা করি, আর একটু লিখে ফেলি যেহেতু লিখতেছি এটা লিখে ফেলি এইটুকু, Q2 is equal to K, এই কনস্ট্যান্ট প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট সেম দুজনের জন্য কারণ তারা সেম এনভায়রনমেন্টে কাজ করতেছে। সো তাহলে এখন একটা গাড়িটা ধরে ডিভাইড করলে ইকুয়েশন পেয়ে যাবো। ঠিক আছে স্যার, হ্যাঁ বলো। স্যার এই কেটা কি স্যার এই থার্মাল কন্ডাক্টিভিটি? না না না, এটা এনভায়রনমেন্টের প্যারামিটার, বুঝতে পারছো? স্যার এখন হিট থার্মাল কন্ডাক্টিভিটি যদি মানে হিট ট্রান্সফারটা কন্ডাক্টিভ হিট ট্রান্সফার হয় তাহলে তুমি থার্মাল কন্ডাক্টিভিটি বলতে পারো। যদি মানে স্যার হ্যাঁ এখানে তো স্যার অনুপাত করতেছি তো স্যার দুইটা ভিন্ন ম্যাটারের ক্ষেত্রে স্যার মানে ধ্রুবক কি সেম হবে? হিট রিলিজ হচ্ছে সেম এনভায়রনমেন্টেই, তো হিট অ্যাবজর্ব যে এনভায়রনমেন্ট থেকে করতেছে সিমিলার এনভায়রনমেন্টে হিট সে রিলিজ করতেছে, বাট একটা টেম্পারেচার বেশি একটা কম, সিমিলার এনভায়রনমেন্টে রিলিজ করতেছে। এটা আসলে যে হিট বডি তো ভিন্ন স্যার, বডি ভিন্ন কিন্তু তারা এনভায়রনমেন্ট সেম ডিফারেন্ট। তুমি দুইটাই একটা লোহার পাত, দুইটাই তুমি লোহার পাত ধরে নিতে পারো যে একটা লোহার পাতে হাই টেম্পারেচার, আচ্ছা দুইটা সেম ম্যাটেরিয়াল তাইলে স্যার? সেম ম্যাটেরিয়াল বা এনভায়রনমেন্ট সেম। আমি তো বলতেছি যে কে ইজ নট অনলি দ্য ফাংশন অফ কন্ডাক্টিভ হিট ট্রান্সফার। কন্ডাক্টিভ হিট ট্রান্সফার নাকি কন্ডাক্টিভ হচ্ছে রেডিয়েটিভ আছে, তারপরে দেখা যাবে যে বেশিরভাগ হিটই আসলে রেডিয়েশন হচ্ছে। তো রেডিয়েশন তুমি ডিফারেন্ট টাইপস অফ ম্যাটেরিয়াল থেকেই তুমি মানে রেডিয়েশনটা আসলে সারফেসের এরিয়া তারপরে কিসের উপর ডিপেন্ড করে যে দেখছো না সিগমা এমিসিভিটি এগুলো দ্বারা রিপ্রেজেন্ট করেন। তো মোটামুটি এনভায়রনমেন্টের উপর এয়ার দুইটার চারপাশে যদি এয়ার রাখো মানে ইউ ক্যান নট ডিফাইন দিস এনভায়রনমেন্টটা কি রকম তুমি এখনই বলে দিতে পারবা না, বুঝতে পারছো? মোটামুটি সিমিলার, একটু বেশি কম হবে, এর জন্য কাছাকাছি। আর রিভার্সিবল ইঞ্জিন, ঠিক আছে, প্র্যাকটিক্যাল কেসে তো মানে ইকুয়াল হবে না। আমরা রিভার্সিবল যেটা এটা আইডিয়াল কেস বলতেছি, প্র্যাকটিক্যাল কেসে একটু ডিফারেন্স থাকবে, একটু ডিফারেন্সের কারণে এই ইকুয়েশনটা আইডিয়াল হবে না। আইডিয়াল হলে এটা ম্যাক্সিমাম তুমি এফিসিয়েন্সি পাইতা, বুঝতে পারছো? জি স্যার।
আর কোনো কোয়েশ্চেন থাকলে, কনফিউশন থাকলে বড়, কোনো সমস্যা নেই। স্যার প্র্যাকটিক্যাল মানে কেসে হচ্ছে যতটুকু আমি মানে এই তাপটা হচ্ছে গ্রহণ করবো ততটুকু মানে হচ্ছে ওইটা মানে বর্জন করা যায় না, এরকম কিছু একটা, এই জন্য চাইয়ে। হ্যাঁ, একটু ডিফারেন্স আছে, ঠিক আছে, পুরোটাই তুমি মানে দুইটার মধ্যে চেঞ্জ আছে ততটুকু নিতে হবে। সো মানে অন্যভাবে লিকেজ হবে প্র্যাকটিক্যাল এনভায়রনমেন্টে, তো আবার মানে শুধুমাত্র ওই সোর্সে, তুমি যে সোর্সে টার্গেট করছো সেখানেই যে তুমি হিট রিলিজ করবো তা না, আশেপাশে এনভায়রনমেন্টেও রিলিজ করবো তুমি হিট। তো তখন দেখা যাবে যে লিকেজ হবে, হিট লিকেজ হবে ডিফারেন্ট পার্টস অফ দ্য মেশিনের ডিফারেন্ট পার্টসে লিকেজ হবে। আমরা যখন ডিফারেন্ট মেশিনগুলো দেখবো, যেমন ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন বলো, হ্যাঁ, অটোমোবাইল ইঞ্জিন বলো, বা তুমি বয়লার, তো এগুলা যখন আমরা দেখবো তখন দেখবা যে প্র্যাকটিক্যাল কেসে বিভিন্ন জায়গায় হিট লিকেজ হয়। তো হিট লিকেজের কারণে তুমি এখানে মানে রিভার্সিবল চিন্তা করতে পারবে না। রিভার্সিবল যখনই চিন্তা করবে তখন তুমি কেয়ার ভ্যালু দুজনের সেম হয়ে যাবে, ঠিক আছে, কেয়ার ভ্যালু সেম হওয়ার কারণে রেশিও সেম হয়ে যাবে, ঠিক আছে। হ্যাঁ, কারো কোনো কোয়েশ্চেন থাকলে আবার আস্ক করো, সমস্যা নাই, আমরা ডিসকাস করব। আচ্ছা, তাহলে সেটা এখানে আর কোনো কোয়েশ্চেন আছে এই ক্লোজেস্ট স্টেটমেন্টে? কোনো কোয়েশ্চেন কারো যদি থাকে? সিওপি আর সিওপি পি এগুলো বুঝতে পারছো আশা করি। আচ্ছা, সিওপি বেশি হলে ভালো না কম হলে ভালো? একটা ইঞ্জিনের, একটা রেফ্রিজারেটর সিওপি বেশি আর একটা কম্পেয়ার টু অ্যানাদার রেফ্রিজারেটর, কোনটা প্রেফারেবল? চিন্তা করে আনসার। সিওপি বেশি হলে ভালো স্যার। সিওপি বেশি মানে কি? তুমি বেশি হলে ভালো। পারফরম্যান্স ভালো। কার্যকরী গুণাঙ্ক স্যার বেশি হলে ভালো, কারণ স্যার ওয়ার্ক ইনপুট কম দিতে হবে। হ্যাঁ, কম ওয়ার্ক ইনপুট দিয়েই তুমি সিমিলার বেশি কাজ করাইতে পারবো, মানে ট্রান্সফার করতে পারবে, সেটাই। জি স্যার। সিওপি বেশি হলে ভালো, দুইটার ক্ষেত্রেই সিওপি বেশি হলে ভালো। আচ্ছা, তাহলে এখন দেখো দেয়ার ইজ সিগনিফিক্যান্ট ডিফারেন্স বিটুইন কেলভিন প্লাঙ্ক স্টেটমেন্ট এন্ড ক্লোজেস্ট স্টেটমেন্ট। তো কিভাবে তুমি এটাকে মানে রিকনসিলিয়েট করবা, ইকুইভ্যালেন্সি কিভাবে আমরা এখানে এক্সপ্লেইন করব এই ফিগারের মাধ্যমে। উই ক্যান এক্সপ্লেইন ইট, দ্য ইকুইভ্যালেন্সি অফ কেলভিন প্লাঙ্ক স্টেটমেন্ট এন্ড ক্লোজেস্ট স্টেটমেন্ট। দুইটা কিন্তু এমনিতে মনে হচ্ছে, যদি তুমি এমনিতে অ্যাপারেন্টলি মনে হচ্ছে যেন আসলে কোনো রিলেশনই নাই আসলে, কিন্তু ইউ ক্যান এক্সপ্লেইন ইট। কিভাবে দেখো, এখানে দুইটা ফিগারের মাধ্যমে আমি এক্সপ্লেইন করব। আমরা যদি এভাবে প্রুফ করতে পারি যে ইফ an engine violate Kelvin-Planck statement, then it violate closest statement, and vice versa. Then we can say that they are equivalent. বুঝতে পারছো আমার কথাটা? যে যদি একটা মেশিন Kelvin-Planck statement ভায়োলেট করতেছে, আমরা জানি শিওর, কিন্তু এখন যদি আমরা প্রুফ করি যে না, Kelvin-Planck statement ভায়োলেট করতেছে বলেই সে ক্লোজেস্ট স্টেটমেন্ট ভায়োলেট করতেছে, সিমিলারলি উল্টা, যে সে ক্লোজেস্ট স্টেটমেন্ট ভায়োলেট করতেছে এই কারণেই সে Kelvin-Planck স্টেটমেন্টও ভায়োলেট করতেছে, হ্যাঁ, মানে ভাইস ভার্সা যদি আমরা প্রুফ করতে পারি তাহলে আমরা বলে ফেলবো যে দুইটা আসলে ইকুইভ্যালেন্ট। সেটাই আমরা দেখব এই পাশের যে সিনারিও, এখানে আমরা দেখবো একটা মেশিন which is violating Kelvin-Planck statement is also violating closest statement, আর এখানে আমরা দেখবো যে একটা মেশিন which is violating closest statement is also violating Kelvin-Planck statement, ঠিক আছে। সো প্রথমে এটা দেখি আমরা, যে একটা মেশিন হিট ইঞ্জিন, এটা violating Kelvin-Planck statement, that means এটা Q1 amount of heat নিচ্ছে, তার পুরোটুকুকেই মেকানিক্যাল ওয়ার্কে কনভার্ট করে দিচ্ছে, ঠিক আছে, বুঝা গেছে। কিন্তু ওই মেকানিক্যাল ওয়ার্কটা কই যাচ্ছে? মেকানিক্যাল ওয়ার্কটা আবার আমরা একটা হিট পাম্পের মধ্যে ইউজ করতেছি। হিট পাম্পের মধ্যে ইউজ করে এটাকে আমরা হিট লোয়ার টেম্পারেচার থেকে হাই টেম্পারেচারে হিট ইনপুট নিচ্ছি। তাহলে দেখো এখানে এটা কিন্তু মানে অ্যাপারেন্টলি মনে হচ্ছে যেন এখানে কোনো ভায়োলেশন হচ্ছে না, ক্লোজেস্ট স্টেটমেন্টের ভায়োলেশন নাই, কারণ ওয়ার্ক ইনপুট নিচ্ছে, হিট অ্যাবজর্ব করতেছে, রিলিজ করতেছে, মানে এক্সটার্নাল এজেন্সির হেল্প নিচ্ছে মনে হচ্ছে, তাই না? আচ্ছা, আর এটা এখানে ভায়োলেট করতেছে 100% শিওর, কারণ কোনো হিট রিজেকশন নাই, হিট রিজেকশন Q2 এর ভ্যালু 0। কিন্তু দেখো আলটিমেটলি পুরো সিস্টেমটাকে যদি একটা সিস্টেম হিসেবে চিন্তা করো, ওয়ান থার্মোডাইনামিক সিস্টেম হিসেবে চিন্তা করো, তাহলে দেখো চিন্তা করে যে Q1 অ্যামাউন্ট অফ হিট তুমি নিছিলা, সেটাকে তুমি মেকানিক্যাল ওয়ার্কে কনভার্ট করছো, ঠিক আছে, ভালো কথা, কিন্তু সেটাকেই আবার তুমি রিলিজ করে দিচ্ছ, ওই যেখান থেকে নিছিল ওইখানেই রিলিজ করে দিচ্ছ। আলটিমেটলি কি? আলটিমেটলি আসলে মেকানিক্যাল ওয়ার্ক ইনপুট ইজ ইকুয়াল টু 0। এটা 0 না, কারণ হচ্ছে যেটা তুমি এখান থেকে ওই যেখান থেকে নিছিলা ওইখানেই আবার রিলিজ করে দিছো যেহেতু, তাহলে মেকানিক্যাল ওয়ার্ক ইনপুট উইল বি 0। দ্যাট মিন্স এজ দিস ইজ 0, ওয়ার্ক ইনপুট ইজ ইকুয়াল টু 0, তার মানে কি কোনো এক্সটার্নাল এজেন্সির হেল্প নিচ্ছ না। দ্যাট মিন্স
it is violating Clausius statement. So if it is violating Kelvin-Planck statement, then it is violating Clausius statement. ঠিক আছে, এটা বুঝতে পারলাম? কোনো যদি কোনো কোয়েশ্চেন থাকে করো, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো যতটুকু হিট সে নিচ্ছিল পুরোটুকুই সে রিলিজ করে দিচ্ছে, যেহেতু মেকানিক্যাল ওয়ার্ক ইনপুট 0, so it is violating Clausius statement. So if it is violating Kelvin-Planck statement, then it is also violating Clausius statement. What about opposite? যে এখানে আমরা বলতেছি যে একটা সিস্টেম, একটা হিট পাম্প is violating Clausius statement. It is violating Clausius statement. কিভাবে? যে সে কোনো এক্সটার্নাল এজেন্সির হেল্প ছাড়াই লোয়ার টেম্পারেচার থেকে হিট নিয়ে বাইরে হায়ার টেম্পারেচারে রিলিজ করতেছে, ঠিক আছে? Q2 অ্যামাউন্ট অফ হিট হায়ার টেম্পারেচারে রিলিজ করতেছে। যে এখানে একটু মনে হয় ভুল আছে, এটা Q2 হবে, এটা Q1 না, এটা Q2 হবে, ঠিক আছে? সো Q2 অ্যামাউন্ট অফ হিট সে হায়ার টেম্পারেচারে রিলিজ করতেছে। আর এখানে আরেকটা আলাদা হিট ইঞ্জিন যেটা is not violating Kelvin-Planck statement, taking heat from the higher temperature, releasing heat in the lower temperature and converting some of the heat into mechanical work. So apparently মনে হচ্ছে it's not violating Kelvin-Planck statement, but this is violating Clausius statement. এই পাশেরটা Clausius statement, heat pump is violating Clausius statement, ঠিক আছে? কিন্তু পুরোটাকে যদি তুমি একটা সিঙ্গল সিস্টেম হিসেবে চিন্তা করো, তাহলে দেখো যে এখানে যে যতটুকু হিট সে রিলিজ করতেছে সেটাই কিন্তু আসলে এই হিট পাম্প অ্যাবজর্ব করতেছে। সো Q2 মানে হিট রিজেকশন ইজ ইকুয়াল টু 0, তাই না? হিট রিজেকশন ইজ ইকুয়াল টু 0, কারণ যতটুকু রিলিজ করতেছে সেটাই আবার অ্যাবজর্ব করতেছে। হ্যাঁ, তার মানে কি হিট রিজেকশন ইজ ইকুয়াল টু 0, দ্যাট মিন্স this system is violating, heat engine is violating Kelvin-Planck statement. So if there is a violation of Kelvin-Planck there is a violation of Clausius statement, then it is also the violation of Kelvin-Planck statement, ঠিক আছে? সো আমরা এখানে প্রুফ করতে পারি, we can prove the vice versa, হ্যাঁ, যে Kelvin-Planck statement ভায়োলেট করলে Clausius statemenটের ভায়োলেশন, Clausius statemenটের ভায়োলেট করলে Kelvin-Planck statemenটের ভায়োলেশন। সো there is an equivalency between these two statements, ঠিক আছে? Both of them are considered as second law of thermodynamics. কোনো কোয়েশ্চেন থাকলে আস্ক করো, আশা করি ক্লিয়ার। তোমরা কোয়েশ্চেন থাকলে আস্ক করবা। আচ্ছা, তো মোটামুটি এই ছিল আমাদের মানে থার্মোডাইনামিক্সের যে ডিসকাশন। তো আমরা একটু ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করবো এখন। হ্যাঁ, তোমরা একটু ওয়েট করো, আমি স্লাইড ওপেন করি। এখানে দুইটা ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে, এই ধরনের প্রবলেমগুলো তোমরা সলভ করবা ওই বইয়ে, ওই যে খুরমির বই আমরা ফলো করতেছি থার্মোডাইনামিক্স ডিসকাস করার জন্য। সো খুরমির বইয়েই তোমরা সেটা পাবা। তো তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই আমি যে দুইটা প্রবলেম এখন ডিসকাস করব, এই ধরনের প্রবলেম তোমরা খুরমির বইয়ে সলভ করবা, কি আছে ওই যে এগুলো সলভ করবা। আর তোমাদের ভালো মানে ইজি তোমাদের প্র্যাকটিসের জন্য আমি বলতেছি যে আমরা যেসব টপিকসগুলো ডিসকাস করি এই ধরনের টপিকসের রিলেটেড প্রবলেম, এগুলা তোমরা ওই যে রিলেটেড প্রবলেম মানে নট সিমিলার টু দ্য প্রবলেম অফ খুরমি, ঠিক আছে? খুরমির বইয়ের প্রবলেমের মতো না, একটু ক্রিটিক্যাল, এবং এগুলা দিয়ে আমি তোমাদেরকে মেইনলি টেস্ট করব। কিন্তু এগুলা নিয়ে আমি ক্লাসে ডিসকাস করতেছি না এত বেশি, কারণ তোমাদেরকে মানে চান্স দিচ্ছি তোমরা নিজেরা চিন্তা করো, ওপেনলি চিন্তা করতে পারো যাতে। তো এই ধরনের প্রবলেম কিছু তোমরা ওই যে স্যাঞ্জেলের বইয়ে এই ধরনের প্রবলেম সলভ করো, যে যতটুকু পারো, মানে এটার কোনো লিমিট নাই। কারণ এক্সামে আমি মানে এমন টাইপের প্রবলেম দিয়ে তোমাদেরকে টেস্ট করব যেগুলো তোমরা দেখো নাই, মানে এমন না যে সব প্রবলেম তোমরা দেখো নাই, মানে একই টাইপের প্রবলেম কিছু দিব, বাট অনেক প্রবলেম থাকবে যেগুলো কিনা একটু ডিফারেন্ট। সো তোমাদের যদি একটু প্র্যাকটিস করে রাখো, বা ইভেন না করলেও তোমাদের যদি কনফিডেন্স থাকে যে না আমি মানে বেসিকটা আমার ক্লিয়ার আছে বা আমার আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার আছে, আমি শুধু অ্যাপ্লাই করতে পারবো, তোমার যদি কনফিডেন্স থাকে যে আমি এক্সাম হলে অ্যাপ্লাই করতে পারবো, তাহলে তোমাদের কম প্র্যাকটিস করলেই চলবে। আর যদি মনে করো যে না আমি মানে মানে প্র্যাকটিস করা দরকার, সেটা তোমার ব্যাপার। কিন্তু সেন্ট্রালের বই আমি তোমাদেরকে রেফার করতেছি। হ্যাঁ, তো এক্সামে তোমাদেরকে ওই অ্যাপ্লাই করতে হবে নিজেদেরকে, ঠিক আছে? অ্যাপ্লাই করতে হবে তোমাদের নলেজ, নিজেদেরকে অ্যাপ্লাই করতে হবে, সিম্পল ব্যাপার। তো এই জন্য তোমরা সেন্ট্রালের বইয়ের প্রবলেম সলভ করার চেষ্টা করবা নিজেদেরকে, মানে যাতে প্র্যাকটিস করে কনফিডেন্সটা বিল্ড আপ করার জন্য। কিন্তু এত সময় আবার দিও না, কারণ অন্যান্য কোর্স আছে, আরো অনেক ইম্পর্টেন্ট কোর্স আছে তোমাদের। সেকেন্ড সেমিস্টারে আমাদের ইলেকট্রিক্যালের অনেক ইম্পর্টেন্ট কোর্স আছে, সেগুলোতে তো টাইম দিতে হবে। আরো অন্যান্য
যেসব ডিসকাশন পড়াশোনা সেগুলোতে টাইম দিতে হবে, এই জন্য এত সময় দিবে না, বাট কনফিডেন্স বিল্ড আপ করার জন্য কিছু প্রবলেম সলভ করবা সেনজেলের বই। আচ্ছা, আর এখানে খুরমির বইয়ের কিছু প্রবলেম আমি ডিসকাস করব, ইজি প্রবলেম, তো এগুলো নিয়ে ডিসকাস করব। এখানে দেখো, আচ্ছা আমি স্ক্রিনশট নিয়ে নিছি, তো খুরমির বইয়ের তো পিডিএফ যেটা আমি কালেক্ট করতে পারছি, মানুষজন পারেই না, আমি বহুত কষ্টে একটা সোর্স থেকে কালেক্ট করতে পারছি, তো এটার অবস্থা খুবই খারাপ, তো এই জন্য আর কি স্ক্রিনশট নিছি, যেটা এটা একটু বুঝতে পারতেছো তোমরা, ক্লিয়ারলি বোঝা যাচ্ছে এখানে লেখা বা ফিগার? জি স্যার, ক্লিয়ারলি এমনি বোঝা যাচ্ছে। আচ্ছা, বোঝা গেলেই হলো। তো এখানে দেখো একটা প্রবলেম, এই প্রবলেমটা হাউ ইউ ক্যান অ্যাপ্রোচ দিস, যে দেখো এখানে একটা হিট ইঞ্জিন দুইটা সোর্স থেকে হিট ইনপুট নিচ্ছে, হ্যাঁ, ওয়ার্ক প্রডিউস করতেছে আবার হিট রিলিজ করতেছে, তাই না, অ্যাকর্ডিং টু সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স। আচ্ছা, তো প্রবলেমটা হচ্ছে যে সে হিট নিচ্ছে দুইটা সোর্স থেকে, রিলিজ করতেছে একটা সিঙ্গেল সোর্সে, ঠিক আছে, রিলিজ করতেছে সিঙ্গেল সোর্সে। তো এই যে রিলিজ, এটা এই সোর্স থেকে যেটা নিচ্ছে তার কারেসপন্ডিং রিলিজ হচ্ছে Q2, আর এই সোর্স থেকে যেটা নিচ্ছে তার কারেসপন্ডিং রিলিজ হচ্ছে Q4, হ্যাঁ, আর এই যে অ্যাবজর্পশন হচ্ছে Q1 Q3, আর টোটাল ওয়ার্ক আউটপুট যেটা সেটা হচ্ছে WE, ইট ইজ দ্য সামেশন অফ দ্য ওয়ার্ক আউটপুট অফ দিস টু সিস্টেম, W1 প্লাস W3 W2 বলতে পারো, এটা সিস্টেম 1 সিস্টেম 2 হিসেবে যদি কনসিডার করো, W1 প্লাস W2 এভাবে বলতে পারো। আমাদের কিছু মানে প্যারামিটার সিস্টেমের কিছু প্যারামিটার দেওয়া আছে, যে দুইটা হিট সোর্স থেকে হিট নিচ্ছে, এই দুইটা সোর্সের টেম্পারেচার আমরা জানি, একটা হচ্ছে 900 কেলভিন আর একটা হচ্ছে 600 কেলভিন, আর যেটা সিঙ্ক, যেটা যেখানে রিলিজ করতেছে সেটা সিঙ্গেল রিজার্ভার বা সিঙ্গেল সিঙ্ক, তার টেম্পারেচার হচ্ছে 300 কেলভিন, দুইটাই কিন্তু সেম সিঙ্কে রিজেক্ট করতেছে, হ্যাঁ। আচ্ছা, একজন মনে একটা কোশ্চেন করছে, আচ্ছা এই কোয়েশ্চেনটা রাফাত করছে যে হিট ট্রান্সফার জেপি হোলম্যান, এটা আমরা তো এখন হিট ট্রান্সফার আর ডিসকাস করতেছি না, হিট ট্রান্সফার তো অনেক আগেই শেষ, আমরা থার্মোডাইনামিক্স নিয়ে ডিসকাস করতেছি, থার্মোডাইনামিক্স খুরমি আমরা হিট ট্রান্সফারের জন্য যে মানে জেপি হোলম্যানের 1 নাম্বার চ্যাপ্টার ডিসকাস করলাম, এরপরে আরো মানে ফার্দার রিডিং এর জন্য তোমাদেরকে আমি পরের যে চ্যাপ্টারগুলো আছে রেডিয়েশন কনভেকশনের জন্য অনেক চ্যাপ্টার আছে, ওই হিট ট্রান্সফার নিয়ে ওই পুরো বইটা, ওই পরের চ্যাপ্টারগুলো তোমরা যদি ইন্টারেস্ট ফিল করো তোমরা স্টাডি করতে পারো, কিন্তু আমি ওই চ্যাপ্টার 1 দিয়ে শেষ করে দিয়েছি, আর হিট ট্রান্সফার নিয়ে ডিসকাস করার মতো টাইম আমার নাই, আমাকে অনেক কিছু ডিসকাস করতে হবে, তাই না, মেকানিক্যালি অনেক ধরনের মেকানিক্যাল মেশিন ইঞ্জিন আছে যেগুলো নিয়ে ডিসকাস করতে হবে, তাদের মেকানিক্যাল স্ট্রাকচার প্রপার্টি অ্যানালাইসিস, থার্মোডাইনামিক ল অ্যাপ্লাই করে হিট ট্রান্সফারের থিওরি অ্যাপ্লাই করে অ্যানালাইসিস, সেগুলো ডিসকাস করতে হবে, এই জন্য আর আমি জেপি হোলম্যানে যাব না, বুঝতে পারছো? ওকে, সো এখন খুরমি মেইনলি ফলো করব, পুরো মানে কোর্সেই মেইনলি খুরমি ফলো করব, আর রেফার করব প্রবলেম সলভের জন্য সেনজেল, ঠিক আছে, প্রবলেম সলভের জন্য সেনজেল রেফার করব আর ফলো করব খুরমি, ঠিক আছে, আর কনসেপ্ট ক্লিয়ারের জন্য সেনজেল ইজ মানে মাচ হায়ার কোয়ালিটি বুক দেন খুরমি, ঠিক আছে, বাট খুরমিতে অবজেক্টিভলি লেখা তো মানে কমপ্লেক্সিটি নাই, এর জন্য ইজি করার জন্য খুরমি নিয়ে আসছি, কিন্তু কনসেপ্ট ক্লিয়ার ডিফারেন্ট অনেক ধরনের এক্সাম্পল দেখবা যেগুলো কিনা সেনজেলের বইয়ের কনসেপ্ট ক্লিয়ার করে দিবে, সেনজেল নট জেপি হোলম্যান, অনেকে আবার এমন হতে পারে সেনজেলকে জেপি হোলম্যানের সাথে রিলেট করে ফেলতে পারে, জেপি হোলম্যান হিট ট্রান্সফারের জন্য, সেনজেল এটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড খুব থার্মোডাইনামিক্সের খুব পরিচিত বই, হ্যাঁ, সেনজেলের বিভিন্ন জায়গায় এটা নিয়ে ইভেন পিএইচডি লেভেলে মানুষজন যখন কোর্স করে তখনও সেনজেলের বই পড়ে, ঠিক আছে, পিএইচডি লেভেলে গেলেও কিছু কোর্স করতে হয় তখন সেনজেলের বই পড়ে, তো যাই হোক সেনজেল খুবই ভালো বই, সেনজেলের বই থেকে তোমাদের এটা হচ্ছে তোমরা দেখতে পারো, যাই হোক আমরা খুরমি মানে সাজানো মানে সুন্দর করে সাজানো, তো আমরা যেভাবে চাচ্ছি সেভাবে আছে, এই জন্য খুরমি ফলো করতেছে, যাই হোক প্রবলেমটা দেখো, হ্যাঁ, যে দুইটা সোর্স, আচ্ছা জানো তাহলে টেম্পারেচার গুলো দেখলা, আরেকটা হচ্ছে এখানে যে রিলিজ করতেছে হিট রিলিজ রেট হচ্ছে 56 কিলোজুল পার সেকেন্ড, মানে Q2 প্লাস Q4 ইজ ইকুয়াল টু 56 কিলোজুল পার সেকেন্ড হিট রিলিজ, আর আরেকটা হচ্ছে গিয়ে এই ওয়ার্ক আউটপুট যেটা সেটা হচ্ছে 90 কিলোজুল পার সেকেন্ড, মানে 90 ওয়াট ওয়ার্ক আউটপুট, আমরা পার সেকেন্ডে সব ক্যালকুলেশন পার সেকেন্ডে করব, ঠিক আছে, পাওয়ারে করব সব ক্যালকুলেশন।
আচ্ছা, আমাদের কি ক্যালকুলেট করতে হবে? হিট সাপ্লাইড বাই ইচ সোর্স, প্রত্যেকটা সোর্স কতটুকু হিট সাপ্লাই দিচ্ছে, দ্যাট মিন্স Q1 আর Q3 জানতে হবে। আর হচ্ছে থার্মাল এফিসিয়েন্সি অফ দ্য ইঞ্জিনের থার্মাল এফিসিয়েন্সি ক্যালকুলেট করতে হবে। সো হাউ ইউ ক্যান থিঙ্ক অ্যাবাউট দিস প্রবলেম, কিভাবে অ্যাপ্রোচ করবা? দেখো আমাদের কি কি জানতে হবে, তোমরা তো দেখছোই তাই না? আর আমি ওখানে যাচ্ছি না, ওখানে আশা করি মনে আছে, আর তোমাদের মনে না থাকলেও আমার মনে আছে, আমি তো এক নট তোমাদের সাথে ডিসকাস করলাম প্যারামিটার ভ্যালুগুলো, আমি আর ওই স্লাইডে যাব না আর কি। আচ্ছা, এখন যেটা দেখার বিষয় সেটা হচ্ছে যে আমাদের জানতে হবে কি হিট সোর্স, প্রত্যেকটা হিট সোর্স কতটুকু হিট সাপ্লাই দিচ্ছে, Q1 এর ভ্যালু কত আর Q3 এর ভ্যালু কত, আর জানতে হবে এফিসিয়েন্সি কত। So what is efficiency? Efficiency is the heat is the work output divided by total heat input, তাই না? হিট ইনপুটের কত পার্সেন্ট কে ওয়ার্কে কনভার্ট করতে পারতেছে, সেটাই হচ্ছে এফিসিয়েন্সি। তো হিট ইনপুটটা কি? টোটাল হিট ইনপুট হচ্ছে Q1 প্লাস Q3। সো এখান থেকে দেখো if you know Q1 and Q3 then the problem is solved. Efficiency calculate করে ফেলতে পারবা, আর Q1 Q3 itself is the answer, ঠিক আছে? সো Q1 Q3 জানলেই হয়ে গেল। সো দুইটা আননোন প্যারামিটার জানার জন্য আমাদের দুইটা ইকুয়েশন দরকার। সো আমাদের ওই সিস্টেম থেকে দুইটা ইকুয়েশন ডেভেলপ করতে হবে, তারপরে দুইটা ইকুয়েশন সলভ করে ফেললেই হলো। সো কিভাবে আমরা এই দুইটা ইকুয়েশন ডেভেলপ করতে পারি, আমরা আবার ওই যে স্লাইডে যাই। দেখো কিভাবে কি কি ইনফরমেশন দেওয়া আছে। আমরা জানি যে এখানে কতটুকু হিট রিলিজ করতেছে সেটা জানি, আর আরেকটা জানি আমরা কি জানি, কতটুকু ওয়ার্ক আউটপুট দিচ্ছে, তাই না? এই দুইটা ইনফরমেশন দিয়ে দুইটা ইকুয়েশন আমরা ডেভেলপ করব, বুঝা গেছে? দুইটা ইনফরমেশন ইউজ করে দুইটা ইকুয়েশন ডেভেলপ করব, যে দুইটা ইকুয়েশনে আননোন থাকবে এই দুইটা Q1 আর Q3। তারপরে এই দুইটা আননোন ইউজ করে আমরা এই দুইটা দুইটা ইকুয়েশন ইউজ সলভ করে আমরা Q1 Q3 জেনে ফেলবো। Q1 plus Q3 equal to 90 kilojoule per second. না না, Q1 plus Q3 is equal to 90 না, 90 হচ্ছে টোটাল ওয়ার্ক, W1 plus W2 is equal to, ঠিক আছে? স্যার এখান থেকে আমরা Q1 plus Q3 এর ভ্যালুটা বের করতে পারবো, হচ্ছে ওই যে W is equal to Q1 plus Q3 minus Q2 plus Q4, ওখানে Q2 plus Q4 এর ভ্যালুটা দেওয়া আছে। হ্যাঁ হ্যাঁ, সেভাবেই। তো এই ইনফরমেশনগুলো আমরা ইউজ করব। তো তোমরা যদি, হ্যাঁ তোমাদের আনসার ঠিক আছে, তো তোমরা যদি বলো আমি লিখবো আর কি। হ্যাঁ, যে প্রথমে হচ্ছে এফিসিয়েন্সি, এক নাম্বার ইঞ্জিনের যদি এফিসিয়েন্সি মানে চিন্তা করো, এফিসিয়েন্সি লেফট সাইডের যেটা Q1 W1 ডিভাইডেড বাই Q1 এভাবে লিখতে পারো, তাই না? এটাই বলতে চাচ্ছ না? এই একটু আগে কে আনসার দিছিল একটা বললো? স্যার আমি যেটা বলছিলাম যে হচ্ছে ওই যে এখানে তো W এর ভ্যালুটা দেওয়া আছে। আচ্ছা, W আর বলো। W is equal to Q1 plus Q3, W is equal to Q1 plus Q3। হ্যাঁ, minus Q2 plus Q4। ও আচ্ছা, ওই বলতে চাচ্ছ। আচ্ছা হ্যাঁ, এভাবে বলা যায় Q1 plus Q3 minus Q2 plus Q4। হ্যাঁ স্যার। Q2, অন্যরাও যদি কিছু বলতে চাও বলো। হ্যাঁ, Q2 plus Q4। সো এটা আমরা জানি 90 is equal to Q1 plus Q3 minus Q2 plus Q4 ভ্যালু কত? 56। That means you can write Q1 plus Q3 is equal to কত? 146 হবে না? জি স্যার 146। হ্যাঁ 146 নাম্বার 1 ইকুয়েশন। আরেকটা ইকুয়েশন খুঁজে বের করো। আমি কি ওই ফিগারে নিয়ে যাব? তোমাদের সুবিধা হবে না?
ইমাজিন করতে পারতেছো? আচ্ছা আমি নিয়ে যাই, হ্যাঁ এটা থাকুক, তোমাদের জন্য নিয়ে গেলাম। এই যে এখন বলো আরেকটা ইকুয়েশন কিভাবে কই থেকে ফাইন্ড করবে? একটা ইকুয়েশন তো পাইলাম, Q1 আর Q3 এর মধ্যে আরেকটা ইকুয়েশন লাগবে। স্যার একটা Q1/Q3 সমান T1/T3 লেখা যায় না? Q1/Q3 Q3 ইকুয়াল টু না 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 না, জি ওইটা স্যার লেখা Q3 যাবে হবে না না, এটা আসলে। Q2 হবে। এভাবে যা ইচ্ছা তাই করবে না, বুঝতে পারছো? যা ইচ্ছা তাই যদি না করো মানে তোমাদের মন চায়, তাহলে কিন্তু তোমরা প্রবলেম সলভের ক্ষেত্রে, আমি কিন্তু এই প্রবলেম তোমাদেরকে এক্সামে টেস্ট করার পসিবিলিটি 1%, বুঝতে পারছো? এই ধরনের প্রবলেম সলভ করার পসিবিলিটি 1%, একটু ডিফারেন্ট স্টাইলে দিব। তো তখন তুমি তোমার মন গড়া যদি কোনো কিছু ইকুয়েশন নিয়ে আসো না, তাহলে ভুল পথে চলে যাবে। কি বললা তাহলে বলো? এরকম হবে যে Q1 প্লাস Q3 আপন Q2 প্লাস Q4 ইকুয়াল T1 প্লাস T2 আপন T2। আচ্ছা আমি দেখি তোমারটা, আমি বুঝতে পারি না, আমি একটু হোয়াইট বোর্ডে লিখি। বলতে চাচ্ছ কি আবার বলো? আর Q1 প্লাস Q3 আচ্ছা আমি লিখি Q1 প্লাস Q3, দেখা যাচ্ছে হোয়াইট বোর্ড? আপন Q2 প্লাস Q4। জি স্যার দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। নিচে কি নিচে? জি স্যার Q2 প্লাস Q4 হ্যাঁ এটা ইকুয়াল ইকুয়াল, T1 প্লাস T3 এটা কই থেকে পাইছো ইকুয়েশন? আপন T2। স্যার একটু আগে বললেন না Q1/T1 ইকুয়াল টু Q2 ডিভাইডেড বাই সেটার সাথে এটা তো কোনো রিলেশন নেই। মানে দুইটা রিভার্সিবল সোর্সের জিনিস সোর্স তুমি এক করে ফেলতেছো, সব প্রসেস এক করে ফেলতেছো, এটা তুমি বলতে পারবে না। তুমি ওই ওই মানে অ্যাপ্লাই করতে চাচ্ছ কোনটা? ওই যে স্যার রিভার্সিবল রিভার্সিবলের জন্য যেটা মেবি। রিভার্সিবলের জন্য তুমি যদি লিখতে চাও তুমি লিখতে পারো কি, এই যে Q1 মানে ওই ধরনের ফর্মুলা যদি তুমি অ্যাপ্লাই করতে চাও, Q1 বাই ওইটা কি টেম্পারেচার T1 ছিল? T1 ছিল, হ্যাঁ, ইজ ইকুয়াল টু নিচে Q2 ছিল তাই না, Q2 বাই T2, এটা লিখতে পারো। আবার ওইখানে ওটা তো একই হয়ে গেল। না না দাঁড়াও দাঁড়াও, আর ওই ওই পাশেরটা ডান পাশেরটার জন্য ইউ ক্যান রাইট, ওটা কি ছিল Q3 তাই না, Q3/T3 is equal to T3 মানে তো T1 তাই না, T3 না দুটো আলাদা সোর্স তাই না, T3 জি স্যার আলাদা সোর্স ছিল। আলাদা সোর্স। আর এখানে লিখতে পারো, স্যার এখান থেকে একটা ইকুয়েশন ফর্ম করা যাবে স্যার, এই যে আচ্ছা দাঁড়াও আমি এটা দেখি, এখানে এখানে আরেকটা কি লিখতে পারো, Q4/T4 Q4 বাই T2। আচ্ছা T1 T2 T3 T4 এগুলো তো সবই জানো, এগুলা 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 কোনো প্যারামিটার। দেখো এখান থেকে তুমি কি বলতে চাচ্ছ, একটা ইকুয়েশন লিখতে পারো, কিভাবে লিখবা? এখানে দুইটা ইকুয়েশন আছে, এখানে দুইটা ইকুয়েশন আছে, একটা তো ইকুয়েশন তোমাদের আগে থেকেই হাতে আছে, আর এখানে দুইটা ইকুয়েশন আছে। স্যার একটা আমার হচ্ছে তো এই টার্গেট ইকুয়েশন আর একটা হচ্ছে এই ইকুয়েশন, বাট আননোন কিন্তু বেড়ে গেছে, আননোন একটা Q2 বাড়ছে আর একটা Q4 বাড়ছে, ইকুয়েশন বাড়ছে ঠিক আছে দুইটা, বাট দুইটা আননোন বেড়ে গেছে, আলটিমেটলি মানে কোনো গেইন হচ্ছে না। এখন বলো কে যেন আমার তো কি টার্গেট না কি বলতে চাইছিল বলো? স্যার এই যে উপরে যে ইকুয়েশনটা আছে Q1/T1 ইকুয়াল টু Q2/T2, হ্যাঁ হ্যাঁ এখান থেকে যদি আমি Q2 বাম পাশে নিয়ে আসি এবং বিয়োজন যোজন করি, ওই ক্ষেত্রে তো আমি Q1 প্লাস Q2 এর ভ্যালু জানি, তো ওইটা বসায় আমি আচ্ছা তুমি বলো আমি করি, হ্যাঁ তুমি বলো, Q1 বলো আমি তুমি আমাকে বলো আমি লিখি, তুমি বলতে চাচ্ছ কি মানে Q1 ডিভাইডেড বাই Q2 Q1 ডিভাইডেড বাই Q2 ইকুয়াল টু T1 ডিভাইডেড বাই T2 T1 ডিভাইডেড বাই T2। আচ্ছা তারপর Q1 আমি একটু মানে Q1 মাইনাস Q2, এখানে একটু মুছে দেই, হ্যাঁ এগুলা আচ্ছা এগুলা তো এগুলা মুছে দেই, জাস্ট এই ফাইনাল ইকুয়েশনটা রাখি। আচ্ছা তারপর পরের লাইনে Q1 মাইনাস Q2 Q1 মাইনাস Q2 ডিভাইডেড বাই Q1 প্লাস Q2 প্লাস Q2, ডান পাশেও সেম। আচ্ছা ডান পাশে হোয়াট এভার ইট ইজ, এগুলো তো জানা আছে আমাদের।
এখন এই Q1 প্লাস Q2 এর ভ্যালু বসাই দিলাম 146। না Q1 প্লাস Q2 এর ভ্যালু তো আমরা জানি না। Q1 প্লাস এক নাম্বার ইকুয়েশন থেকে জানি, একটু না আগে না না বানাইছি। না না Q1 plus ওইখানে Q2 Q1 প্লাস Q3 ছিল। Q3 Q1 plus Q3 আচ্ছা আচ্ছা, তাহলে তো না আচ্ছা জানা স্যার, যাচ্ছে। এইদিকে এই ডান দিকে যে দুটো ইকুয়েশন লেখা হয়েছে, এই দুটো ইকুয়েশন তো ভ্যালিড। তো এখন আমরা যদি এই দুটো ইকুয়েশন অ্যাড করে দিই তাহলে একটা থার্ড ইকুয়েশন পাবো, আই থিংক, যেটা সলভ করা যাবে। থার্ড ইকুয়েশন পাবা, সেখানে তো আননোন চারটা, Q1 স্যার, আছে, মানে Q3 আমরা আছে, যদি- Q2 আর Q4, আরো দুইটা তো আছে। জি স্যার, না মানে আমরা যদি অ্যাড করে দিই তাহলে আমরা Q2 প্লাস Q4 এর ভ্যালু তো অলরেডি জানি, 56 অ্যাড করে ছিল। দিলে তুমি কি মানে Q2 plus Q4 নামে একটা প্যারামিটার দিয়ে তুমি Q2 আর Q4 কে ভ্যানিশ করে ফেলতে পারবে। তুমি যখন এটা সামেশন করবা, নিচে তো দুইটা আলাদা ডেনোমিনেটর আছে। না স্যার, T2 তো এই জন্য। আচ্ছা T2, স্যার নিচে একই আছে, দুইটা T2। সেম ইকুয়েশন তো মনে হয় আসবে। আচ্ছা আমি দেখি অ্যাড যদি করো তাহলে কি আসে। ওইটা Same T2 না আসলে T4 আমি হবে জানি স্যার, না। T4 হবে ওইটা। আচ্ছা এটা তো Q2 plus Q4। আচ্ছা স্যার, মেবি সেম আচ্ছা ইকুয়েশন না, আসে। T2 আর T4 তো সেম। যে একজন বলছে যে ওইটা তো T2 না, T4 হবে, কিন্তু T2 is equal to T4, তো সেম তাহলে টেম্পারেচার তো সেম। বুঝতে পারছো এখানে? জি স্যার আচ্ছা সামেশন করার জন্য সে বলছে, আমি সামেশন করি না। Q1 by T1 প্লাস, আমি না এগুলো নিয়ে টাইম মানে এখানে ডিসকাস করার কথা না, কিন্তু করতেছি যে তোমরা যাতে মানে এটা আমাদের কোর্সের সাথে রিলেটেড না, মানে হাউ ইউ থিঙ্ক অ্যাপ্রোচ একটা প্রবলেমকে কিভাবে অ্যাপ্রোচ করো, ক্লামজি করো না প্রবলেমকে সবসময়, মানে যে কোনো ধরনের প্রবলেম হয়তো মানে একটা সময় রিসার্চ করবা, যখন অনেক বড় বড় প্রবলেম সলভ করো, রিসার্চ মানেই তো প্রবলেম সলভিং, তখনও তুমি যদি ক্লামজি করে ফেলো সবকিছু, মানে এখান থেকে যেখানে যা পাচ্ছ নিয়ে আসো, তাহলে মনে হলো লিখলাম ইকুয়েশন, তাহলে দেখবে সব ক্লামজি হয়ে যায়। তোমাকে অ্যাপ্রোচ করতে হবে, বুঝতে পারছো? মানে স্পেসিফিক্যালি আমি জানি না তোমাদেরকে এটা ফিলিংসটা বুঝাতে পারছি, এভাবে চিন্তা করবা। এটা আমার কোর্সের সাথে রিলেটেড, এটা একটা সিম্পল প্রবলেম, একটু পরে সলভ করে দিবে বা সলভ করে ফেলবে, তোমরাই চিন্তা করতে করতে মানে তোমাদের অ্যাপ্রোচটা কিরকম হচ্ছে দেখো। মানে প্রবলেম সলভিং এর ক্ষেত্রে তোমরা বিভিন্ন ভাবে ট্রাই করতেছো, একবার এভাবে লিখতেছো, আরেকবার এভাবে লিখতেছো, দেখতেছো দেখি না কি হয়, এভাবে লিখে কি ইকুয়েশনটা আসে। এটা সিম্পল একটা ছোট প্রবলেম, সো এই জন্য মানে টাইমও আছে, এই জন্য তুমি টাইমের লিমিটেশন নেই, এই জন্য তুমি বিভিন্ন ট্রাই করে একটা সময় গিয়ে দুইটা ইকুয়েশন পেয়ে যাবে, তারপরে দুইটা ইকুয়েশন সলভ করে ফেলবে। বুঝতে পারছো? এভাবে তুমি চিন্তা করতেছো, বাট ইটস নট দ্য ওয়ে। এভাবে যদি তুমি চিন্তা করো, দেখা যাবে যে বড় প্রবলেম যখন থাকবে এবং টাইম লিমিটেশন যখন থাকবে, তখন দেখা যাবে যে তুমি যখন ট্রাই করতে করতেই, ডিফারেন্ট ওয়েতে ট্রাই করতে করতেই, তুমি যদি লাকি থাকো শুরুতেই পেয়ে যাবা দুইটা ইকুয়েশন, এখানে এক্সাম্পল হিসেবে বলছি দুইটা ইকুয়েশন। আবার যদি আনলাকি হো, তাহলে দেখা যাবে যে সার্চ করতে করতে একটা সময় দেখা যাবে যে টাইম শেষ হয়ে যাবে, টাইম লিমিটেশন হবে। এটা বড় লাইফের বিভিন্ন ক্ষেত্রে, যেমন এই যে তুমি যখন রিসার্চ করবা, তখন মানে সিস্টেমেটিক ওয়েতে তুমি যদি অ্যাপ্রোচ না করো যে কোনো প্রবলেমের ক্ষেত্রে, যদি বিভিন্ন ওয়েতে তুমি ট্রাই করতে থাকো, তাহলে দেখা যাবে যে যদি লাকি না হো, সাকসেস পাওয়ার টাফ। এটা আমি তোমাদেরকে বলার জন্য আর কি এতক্ষণ ধরে এটা তোমরা যা বলতেছো তাই লিখতেছি। আচ্ছা তারপরও আমি ওই যে আরেকজন লিখছে যেটা, সেটা লেখার চেষ্টা করি। আচ্ছা এখানে তো আমরা জানি এই পাঁচটুকু আমি মুছে ফেলি, হ্যাঁ আমি আরেকটা হোয়াইট বোর্ডে যাইতে চাচ্ছি না, কারণ এই হোয়াইট বোর্ডে থাকাটাই সুবিধার জন্য মনে হচ্ছে। স্যার আমাদের 11:30 একটা ক্লাস আছে। আচ্ছা আমি শেষ করে দিব, আমি এই যে এটা লিখে এটা হয়েছে কিনা, আমি এটা সলভ করবো না, জাস্ট এটা হয়েছে কিনা এটা বলে আমি শেষ করে দিব, ঠিক আছে? আচ্ছা এটা ইজ ইকুয়াল টু কি জানো? Q2 plus Q4 by T2. হ্যাঁ Q2 plus Q4 by T2। T2 জানো, T1 T3 জানো, আর এটা কত? স্যার 56 ছিল। 56। হ্যাঁ এটা একটা ইকুয়েশন হতে পারে, তোমরা দেখো তো এই স্যার এটা সলভ করলে হচ্ছে Q1 102 আসে আর Q3 44 আসে, এটা কি ঠিক আছে? আনসার যেটা সেটা হচ্ছে 100 আর 46। তোমার আসছে কত? 102। 102 আর 44। আচ্ছা ওটা Q3 44। জি স্যার, Q3 44 আসে। আচ্ছা ওটা 100 আর 46। আচ্ছা আমার মনে হয় এখানে কোনো মানে মিস্টেক আছে কিনা তোমরা আচ্ছা দেখে নিও, খুঁজে পাও কিনা, না পাইলে এটা কারেক্ট, এই ওয়েতে কারেক্ট। আর বইয়ে দেখবে এই প্রবলেমটা একটা এক্সাম্পল প্রবলেম, বইয়ে একদম সলভ করছে, এটা দেখে নিবা।
আচ্ছা, আমি এখনই শেষ করে দিচ্ছি, এই যে আর 1 মিনিট টাইম লাগবে। আমি শুধু এখানে আরেকটা জিনিস বলতে চাই, বুঝতে পারছো? বইয়ে দেখবে আরেকভাবে সলভ করছে, দুইটার মধ্যে জাজমেন্ট করবে। আসলে তোমরা যে সলিউশনটা দিছো এই সলিউশনে কোনো মানে ভুল আছে কিনা এটা খুঁজে বের করবা। ভুল যদি না থাকে নাই, তাহলে দুইটাই আনসার কারেক্ট, কাছাকাছি, আনসার দুটো খুবই কাছাকাছি, বুঝতে পারছো? আচ্ছা, এটা আরেকটা জিনিস, এই ধরনের আরেকটা প্রবলেম 1.7, আশা করি এটা নিয়ে ডিসকাস করার কিছু নেই। একই ধরনের প্রবলেম তোমরা সলভ করবা, তারপরে এই ধরনের আরো প্রবলেম আছে যেগুলো সলভ করবা। আমি আর আগামী ক্লাসে আর এই ধরনের প্রবলেম নিয়ে ডিসকাস করবো না, আমি থার্মোডাইনামিক প্রসেস নিয়ে ডিসকাস করা শুরু করে দিব, ঠিক আছে? আর এই ধরনের প্রবলেম, একটা প্রবলেম ডিসকাস করলাম, এই ধরনের চ্যাপ্টার 1-এ আরো যেসব প্রবলেম আছে যেগুলো আরো সলভ করে রাখো। আমি কোনো অ্যাসাইনমেন্টও দিব না, এত বেশি অ্যাসাইনমেন্ট দেওয়া সম্ভব না, ঠিক আছে? সম্ভব না তোমাদের জন্য আর কিছু, তোমরা আরো তো অন্যান্য কোর্সও তো আছে, সারাদিন খালি এই কোর্সের সলভ করলে হবে না, এই নিজেরা পড়ে নিবে, ঠিক আছে? অ্যাসাইনমেন্ট প্রেশারও তৈরি করে, আবার যখন আমার মন চাবে তখন আমি অ্যাসাইনমেন্ট দিব, ঠিক আছে? কোনো সমস্যা নাই। আজকের ক্লাস এখানে শেষ করে দিলাম। থ্যাংক ইউ।